হাই, ওয়েলকাম টু ডুলিঙ্গো বাংলা। এই চ্যানেলে আপনি এমসিকিউর সাথে ভারতীয় ভূগোল এবং ভারতীয় আধুনিক ইতিহাসের ভিডিও পাবেন। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষায় ব্যাখ্যা এবং নোটস রয়েছে। আজকে প্রথম কোশ্চেনটা দেখবো। আগস্ট অফার ওয়াজ ইস্যুড বাই অপশন এ ক্রাউন, অপশন বি পার্লামেন্ট, অপশন সি ভাইসরয়, নাকি অপশন ডি সেক্রেটারি অফ দ্য স্টেট। আগস্ট অফার ড্যাশ দ্বারা জারি করা হয়েছিল। অপশন এ ক্রাউন, অপশন বি পার্লামেন্ট, অপশন সি ভাইসরয়, নাকি অপশন ডি সেক্রেটারি অফ দ্য স্টেট। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার ভাইসরয়, অপশন সি। অপশন সি ভাইসরয়। তখন ইন্ডিয়া ভাইসরয় ছিলেন তোমার লর্ড দেন উনি দিয়েছিলেন তোমার অগস্ট অফার। অগস্ট অফার কেন দেওয়া হয়েছিল? অগস্ট অফার যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, ওয়ার্ল্ড ওয়ার 2 তে লর্ড লিন্থিংও বলে গিয়েছিল যে ইন্ডিয়া তোমার সাপোর্ট করছে ব্রিটিশদের, আর ব্রিটিশদের সঙ্গেই যুদ্ধ করবে। কিন্তু এটাতে কংগ্রেস অনেক রেগে গেছিল, কারণ কংগ্রেসের কোনো মত নেওয়া হয়নি, আর কংগ্রেসের মত ছাড়াই তারা বলে দিয়েছিল যে ইন্ডিয়া এই যুদ্ধে ইনভলভ আছে। এই জন্য তোমার কংগ্রেস তোমার রিজাইন করে দিয়েছিল। আর এটাকে যেদিন ওরা রিজাইন করেছিল সেদিনকে সেলিব্রেট করা হয়েছিল ডে অফ ডেলিভারেন্স। এটা তোমার মুসলিম লীগ সেলিব্রেট করেছিল, আর তোমার সেলিব্রেট করেছিল বি আর আম্বেদকর। আর দুজনে মিলে সেলিব্রেট করেছিলেন তোমার ডে অফ ডেলিভারেন্স, যে লাস্ট অব্দি কংগ্রেস থেকে ছাড় পাওয়া গেছে। তো তারপরে তোমার লর্ড লিন্থিংও জানতো যে কংগ্রেসের কত বড় একটা রোল আছে বা কত বড় ইম্প্যাক্ট আছে ইন্ডিয়াতে। তাই জন্য সেই কংগ্রেস যাতে যুদ্ধটাকে সাপোর্ট করে, তাই জন্য তাদেরকে দিয়েছিল এই অগস্ট অফার। অগস্ট অফার যেটা দেখছো ওটাতে তিনটে জিনিস লেখা হয়েছিল। প্রথম জিনিস সেটা লেখা হয়েছিল যে ইন্ডিয়াতে যে তোমার এক্সিকিউটিভ কাউন্সিল আছে, এক্সিকিউটিভ কাউন্সিলে আরও বেশি ইন্ডিয়ানসদের নেওয়া হবে। দ্বিতীয় এটা বলা হয়েছিল যে যে যুদ্ধ চলছে তার জন্য একটা অ্যাডভাইজারি ওয়ার কাউন্সিল বানানো হবে। আর তৃতীয় এটা বলেছিল যে ইন্ডিয়া তার কনস্টিটিউশন বানানোর অধিকার পাবে। কনস্টিটিউশন বানানো তোমরা বুঝতেই পারছো, কনস্টিটিউশন বানানো মানে আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্স হওয়া। তো ইন্ডিপেন্ডেন্সে পাবে তার আগে কনস্টিটিউশন বানানো, তো কনস্টিটিউশন বানানোর যে লিগাল রাইট আছে ওটা পাবে। তো আগস্ট অফারে তিনটে অফারই করা হয়েছিল যাতে ইন্ডিয়ানসরা তাদের এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর যুদ্ধে সাপোর্ট করে। প্রথম হচ্ছে তোমার এক্সিকিউটিভ কাউন্সিল আরও বেশি ইন্ডিয়ানসকে আনা হবে, অ্যাডভাইজারি কাউন্সিল বানানো হবে একটা যুদ্ধের জন্য, আর যে ইন্ডিয়াতে কনস্টিটিউশন বানানো হয় ওটার জন্য তাদের লিগাল পারমিশন দেওয়া হবে। The famous resolution of non-cooperation under the inspiration of Mahatma Gandhi was adopted in a special session of Congress held at Calcutta in option A September 1920, option B December 1922, option C October 1924 নাকি option D November 1925। তো যদি এটা কথা বলা হয় ফেমাস রেজলিউশনে, যেটা নন কপারেশন রেজলিউশন ছিল, নন কপারেশন রেজলিউশন প্রথম তোমার পাস করানোর চেষ্টা হয়েছিল ক্যালকাটা সেশনে, আর ওখানে সেশনের হেড ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন তোমার লালা লাজপত রায়। তো লালা লাজপত রায় তোমার নন কপারেশন মুভমেন্ট যেটা আছে ওটাকে পাস হতে দেয়নি। তারপরে আবার মহাত্মা গান্ধী সেশন ডেকেছিলেন, আর এই সেশন তোমার হয়েছিল নাগপুরে। এই সেশনে তোমার যে নন কপারেশন মুভমেন্ট আছে এটাকে পাস করে দেওয়া হয়েছিল। সেশনটা হয়েছিল সেপ্টেম্বর 1920-তে। What benefits did the Pune Pact offer to the depressed classes? Option A 44 seats in the central legislature, option B 20% reservation in the provincial legislature, option C 18% seat in the central legislature and 148 seat in the provincial legislature, and option D 50% reservation in the Indian civil service. তাহলে এটা সঠিক উত্তর হবে 18% seat in the central legislature and 148 seats in the provincial legislature। এবার পুনে প্যাক্ট নিয়ে বোঝার আগে আমরা বুঝে নিই তোমার রাউন্ড টেবিল কনফারেন্স এগুলো তোমার ব্রিটিশ দ্বারা অ্যারেঞ্জ করা হতো। এই রাউন্ড টেবিল কনফারেন্স, টোটাল রাউন্ড টেবিল কনফারেন্স যদি কথা বলা তাহলে তিনটা হয়েছিল। একটা হয়েছিল 1930-তে, একটা 31-এ, আর আরেকটা 1929 31-এ হয়েছিল। এই জায়গাটা ভুল হয়ে গেছে। রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হয়েছিল এটা তো তিনটেই হয়েছিল, কিন্তু ডেটস গুলো তোমার ভুল দিয়েছি। ডেটস গুলো হবে 1930 প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স, দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স হলো 1931, আর তৃতীয়টা হয়েছিল 1932-তে। তো যদি জিজ্ঞেস করা হয় রাউন্ড টেবিল কনফারেন্স কোনটা মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করেছিলেন, তো সেকেন্ডটা অ্যাটেন্ড করেছিলেন। আর কে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিল, তাহলে অ্যাটেন্ড করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। রাউন্ড টেবিল কনফারেন্স পুরো পৃথিবীকে দেখানো হচ্ছিল যে ব্রিটিশ কত বেশি ইন্ডিয়া দিয়ে ভাবে, ইন্ডিয়া ল অ্যান্ড গভর্নিং বডিজ নিয়ে কত বেশি ভাবে। কিন্তু এটা যে মেন এরিয়া ছিল, যে মেন উদ্দেশ্য ছিল, এটা এই ছিল যে যত কমিউনাল লিডার আছে ইন্ডিয়া তাদেরকে একটা জায়গায় আনা, আর ইন্ডিয়াকে আরও বেশি যেন ডিভাইড করতে তার হেল্প করে, ডিভাইড বা হুইচুই করতে তারা যেন একের উপরে ভরকে যায়। তো এই রাউন্ড টেবিল কনফারেন্সের তৃতীয় রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1932-তে। এখানে দেওয়া হয়েছিল তোমার কমিউনাল অ্যাওয়ার্ড, যেটাকে তোমার ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডও বলা হয়। ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড এই জন্য বলা হয় কারণ ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডটা দিয়েছিল, কমিউনাল অ্যাওয়ার্ড এই জন্য কারণ এটা দেশকে ভাগ করে দিয়েছিল। এটা তোমার যারা শিডিউল কাস্ট ছিল তাদের জন্য সেপারেট ইলেক্টোরেটের একটা সিস্টেম বানিয়েছিল, মানে যারা শিডিউল কাস্ট লিডার্স আছে তারা দাঁড়াতে পারবে, আর খালি শিডিউল কাস্টরাই ওখানে ভোট করতে পারবে। এই জিনিসটা যখন গান্ধীজি জানতে পারলেন তখন তার অনেক দুঃখ হলো, কারণ উনি জানতেন আগে থেকেই তারা মুসলিমদের ইন্ডিয়া থেকে আলাদা করে ভাগ করেছে, বা হিন্দুদের মধ্যে তারা আরও ভাগ আনতে চাইছে। এই জন্য তিনি নিজে পুনে জেলে আমারও আনশনে বসে বললেন। তখন এই হাঙ্গার স্ট্রাইকটাকে থামাতে তোমার জেলে দেখা করতে গেলেন ডক্টর বি আর আম্বেদকর আর মহাত্মা গান্ধীর কথাবার্তা হওয়ার পরে এটা ডিসাইড হলো যে রিজার্ভ সিট যেগুলো 70+ এর মতো রিজার্ভ সিট ছিল ওটা বাড়িয়ে দিয়ে 140+ করা হবে। মানে তোমার যত তোমার শিডিউল কাস্টের নেতারাই এটাতে দাঁড়াতে পারবে, কিন্তু যারা ভোট করা আছে ওটা পুরো ইন্ডিয়া সবাই মিলে এটাতে ভোট করতে পারবে। তো এটাই হচ্ছিল তোমার পুনে প্যাক্ট। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ থ্রু জমিদার্স অন বিহাফ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ কল্ড অ্যাজ। অপশন এ ল্যান্ড রিফর্মস, অপশন বি জাগিরদারি, অপশন সি পার্মানেন্ট সেটেলমেন্ট, অপশন ডি রিয়তওয়ারি। পূর্ব ভারত কোম্পানির পক্ষে জমিদারদের মাধ্যমে জমি রাজস্ব আদায়কে ড্যাশ বলা হতো। অপশন এ ল্যান্ড রিফর্ম, অপশন বি জাগিরদারি, অপশন বি পার্মানেন্ট সেটেলমেন্ট, অপশন ডি রিয়তওয়ারি। তো যদি এটা সঠিক উত্তর হবে পার্মানেন্ট সেটেলমেন্ট। তো যদি ট্যাক্স সিস্টেমের কথা বলা হয়, ট্যাক্স সিস্টেম ইন্ডিয়াতে মেনলি তিন ধরনের ছিল। একটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট, দ্বিতীয় ছিল তোমার রিয়তওয়ারি, আর তৃতীয় ছিল তোমার মালওয়ারি। সরি, তৃতীয় ছিল তোমার মালওয়ারি। পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা আছে, পার্মানেন্ট সেটেলমেন্টকে তোমার জমিদারি সেটেলমেন্টও বলা হতো। যে জমিদারি সেটেলমেন্ট ছিল এটাতে কি হতো, যত ভিলেজার থাকতো ওই ভিলেজার থেকে জমিদাররা ট্যাক্স কালেক্ট হতে, ট্যাক্স কালেকশনের একটা ভাগ তোমার জমিদাররা রাখতো, বাকি ওরা ব্রিটিশারদের দিয়ে দিত। আর ছিল তোমার রিয়তওয়ারি সিস্টেম। রিয়তওয়ারি সিস্টেম কি ছিল, যে ফার্মার্স আছে তাদেরকে রিয়ত বলা হতো। যে ইন্ডিভিজুয়াল ফার্মার ছিল সেই ইন্ডিভিজুয়াল ফার্মার তোমার ট্যাক্স কালেক্ট করে, ইন্ডিভিজুয়াল ফার্মার যে তোমার ট্যাক্স কালেক্ট করে ব্রিটিশকে দিয়ে দিত। আর তারপরে তৃতীয় ছিল তোমার মালওয়ারি সিস্টেম। একটা গ্রামকে পুরো মাল বলা হতো, আর গ্রামের যে হেড ছিলেন, ধরেন মুখিয়া ছিল, যেই হেড হতে তাকে পুরো ট্যাক্স কালেক্ট করতে হতো, আর ব্রিটিশকে সেই ট্যাক্সটা দিয়ে দিত।
who presented the Nehru Report in 1928? Option A Jawaharlal Nehru, option B Motilal Nehru, option C Bhimrao Ambedkar নাকি অপশন ডি মোহাম্মদ আলী জিনা 1928 সালে নেহরু রিপোর্ট কে উপস্থাপনা করেছে? অপশন এ জওয়াহরলাল নেহরু, অপশন বি মতিলাল নেহরু, অপশন সি ভীমরাও আম্বেদকর নাকি অপশন ডি মোহাম্মদ আলী জিনা? তাহলে এটা সঠিক উত্তর হবে মতিলাল নেহরু। সাইমন কমিশন যে ইন্ডিয়াতে এসেছিল, সাইমন কমিশন এই জন্য ইন্ডিয়াতে এসেছিল কারণ সে কনস্টিটিউশনে কিছু চেঞ্জ করতে চেয়েছিল আর লেজিসলেশনের রুলস চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু এই রুলসটা চেঞ্জ করতে এসেছিল এই সাইমন কমিশনের মধ্যে কোনো ইন্ডিয়ান ছিল না, তাই জন্য ইন্ডিয়ান খুব প্রোটেস্ট করেছিল সাইমন কমিশনের বিরুদ্ধে। ইন্ডিয়ার রুলস মানতে এসেছে আর কোনো ইন্ডিয়ান তখন ব্রিটিশরা এটাতে খুব রেগে যায়, ইন্ডিয়ানসে চ্যালেঞ্জ করে যে কোনো ইন্ডিয়ান দ্বারা এটা পসিবল নয় যে কোনো কনস্টিটিউশন বানানোর বা রুলস বানানোর জন্য। তখন নেহরু কমিটি একটা কনস্টিটিউশন বানায় 1928 যেটাকে বলা হয় তোমার নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্টে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই নেহরু রিপোর্টে তোমার নেহরু ডমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিল। ডমিনিয়ন স্ট্যাটাস আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডিফারেন্স আই হোপ তোমরা জানোই। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে পুরো সভরেনিটি, মানে যার রাজত্ব সেই সব কিছু দেবে। ডমিনিয়ন স্ট্যাটাসে মানে লেজিসলেশন লজ এগুলো সব কান্ট্রি বানাবে, কিন্তু যত তোমার আর্মি কন্ট্রোল আছে ওইটা তোমার অন্য রাজ্যে। যার ডমিনিয়ন স্টেট, ধরে নাও ব্রিটিশের যে ডমিনিয়ন স্টেট হতো ইন্ডিয়া, তাহলে ব্রিটিশের কাছে যত আর্মি ন্যাশনাল সিকিউরিটি এগুলো পাওয়ার থাকতো। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, দ্য মেইন অবজেক্টিভ অফ ব্রিটিশ ডেভেলপিং ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম ওয়াজ টু ফ্যাসিলিটেট দ্য ট্রাফিক বিটুইন অপশন এ সোর্স অফ র মেটেরিয়াল অ্যান্ড এক্সপোর্ট সেন্টার্স, অপশন বি সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড এক্সপোর্টস, অপশন সি সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড প্রোডাকশন সেন্টার্স নাকি অপশন ডি সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড মার্কেটস? তাহলে ইন্ডিয়াস হয়েছে ভারত ব্রিটিশদের দ্বারা রেল পথে উন্নয়নের মূল কারণ কি ছিল? অপশন এ সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড এক্সপোর্ট সেন্টার্স, অপশন বি হচ্ছে সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড পোর্টস, অপশন সি হচ্ছে সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড প্রোডাকশন সেন্টার নাকি অপশন ডি হচ্ছে সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড মার্কেটস? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ সোর্স অফ র মেটেরিয়ালস অ্যান্ড মার্কেট। ব্রিটিশরা তোমার যে রেলওয়ে সিস্টেম বানাতো ওটার মেন কারণ এই ছিল যে ব্রিটিশরা যত তোমার ইন্ডিয়া থেকে এক্সপোর্ট আছে জিনিসপত্র আছে, যেমন র মেটেরিয়াল হয়ে গেল, র মেটেরিয়াল বলতে তোমার কটন হয়ে গেল, ইন্ডিগো হয়ে গেল, এগুলো এক্সপোর্ট করে নিজের কান্ট্রিতে নিয়ে যেতে চাইতো আর নিজের কান্ট্রিতে তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতো। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে জিনিসপত্র অ্যাভেলেবল করানোর জন্য এটা চালাতো, আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জিনিসপত্র বানিয়ে সেই সস্তা বেকার জিনিসপত্রগুলো আবার ফেরত এনে ইন্ডিয়াতে বিক্রি হতো। এটা সঠিক উত্তর হবে রেলওয়ে কেন বানানো হয়েছিল? ওটা একটা যানবাহনে যে র মেটেরিয়াল ইন্ডিয়া ইংল্যান্ড থেকে নিয়ে গিয়ে এক্সপোর্ট সেন্টারে পৌঁছে দিত। তারপরে কোশ্চেনটা দেখবো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি অফ দ্য রয়্যাল ইন্ডিয়ান নেভি প্রায়ার টু দ্য RIN mutiny of 1946? অপশন এ MS খান, অপশন বি জেনারেল শাহনওয়াজ খান, অপশন সি কলোনাল প্রেম সাইগাল নাকি অপশন ডি কলোনাল গুরবাজ সিং ধিল্লন? 1946 সালে বিদ্রোহে RIN পূর্বে নিচের মধ্যে কে রয়্যাল ইন্ডিয়ান নেভি নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন এ MS খান, অপশন বি জেনারেল শাহনওয়াজ খান, অপশন সি কলোনাল প্রেম সাইগাল কি অপশন ডি কলোনাল গুরবাজ সিং ধিল্লন? তো এটা সঠিক উত্তর হবে MS খান। আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার ভাইস প্রেসিডেন্ট কে হয়েছিলেন, তাহলে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তোমার মদন সিং। Against whom Maharaja Nanda Kumar brought allegations of bribe taking? Option A Robert Clive, option B Warren Hastings, option C হচ্ছে লর্ড কর্নওয়ালিস আর অপশন বি হচ্ছে none of these। যার বিরুদ্ধে মহারাজ নন্দ কুমার ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস আর none of these? তাহলে হবে তোমার ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংসের টাইমে তোমার বেঙ্গলে তোমার সুপ্রিম কোর্ট বানানো হয়েছিল। যখনই সুপ্রিম কোর্ট বানানো হয়েছিল তখন সবাই ভেবেছিল, ইন্ডিয়ানসরা এটাই ভেবেছিল যে ব্রিটিশরা কত ল রেগুলেশন মানে, আর তাই জন্য তারা কোর্ট বানিয়েছিল। তাই জন্য তোমার যে মহারাজা নন্দকুমার আছে, তোমার মহারাজা নন্দকুমার কমপ্লেন করেছিল ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে। ওয়ারেন হেস্টিং তোমার এক জমিদার থেকে টাকা নিয়ে ফার্মাসির যত কষ্ট আছে ওগুলো ইগনোর করতো আর ওগুলোকে দেখতো না। এই জন্য মহারাজা নন্দকুমার কমপ্লেন করেছিল ওয়ারেন হেস্টিংয়ের বিরুদ্ধে, কিন্তু তোমার কোর্টে মহারাজা নন্দকুমারের কোনো কথা মানা হয়নি আর মহারাজা নন্দকুমারকে শেষ অবধি শাস্তি দেওয়া হয়েছিল। মহারাজা নন্দকুমারকে যে ফাঁসিতে চড়ানো হয়েছিল এটাকেই বলা হয় তোমার ফার্স্ট জুডিশিয়াল মার্ডার। মানে একভাবে শুধুমাত্র কমপ্লেন করা অন্য কার ভালো ভাবার জন্য মহারাজা নন্দকুমারকে মারা হয়েছিল বলে এটাকে মার্ডার বলা হতো, আর লিগাল ভাবে একদম কোর্টে গিয়ে এটাকে মারা হয়েছিল, তাই জন্য জুডিশিয়াল। আমরা হিস্ট্রিতে পড়েছি আর আমরা আগেও পড়বো যে অনেকগুলো এমনি ছিল যেখানে ইংল্যান্ডরা কখনো কোনো ক্রাইমের জন্য পানিশ করা হতো না, সবসময় ইন্ডিয়ানসে পানিশ করা হতো, তাই জন্য তাদের মধ্যে এটাকে ফার্স্ট বলা হয়েছে, তাই হলো ফার্স্ট জুডিশিয়াল মার্ডার। হু এস্টাবলিশ ডিস্ট্রিক্ট কোর্ট ফর জুডিশিয়াল রিফর্ম? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ওয়েলেসলি নাকি অপশন ডি none of these? বিচারিক সংস্করণের জন্য জেলা আদালতকে প্রতিষ্ঠিত করেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ওয়েলেসলি নাকি অপশন ডি none of these? তাহলে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তোমার এই ডিস্ট্রিক্ট কোর্ট বানিয়েছিলেন, আর তুমি জানো যে উনি সুপ্রিম কোর্ট বানিয়েছিলেন এগুলো খালি দেখানোর জন্য বানানো হয়েছিল। Which region was brought under subsidiary alliance system at the earliest? আওধ, হায়দ্রাবাদ, মাইসোর নাকি none of these? কোন অঞ্চলটি প্রাথমিক পর্যায়ে সাবসিডিয়ারি জোট সিস্টেমের আয়ত্তে আনা হয়েছিল? আওয়াধ, হায়দ্রাবাদ, মাইসোর নাকি none of these? তাহলে সঠিক উত্তর হবে তোমার আওয়াধ। তাহলে এখানে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিনি, এটা আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যাওয়ার আগে তো তোমরা জানো যে ব্যাটেল অফ পলাসিতে তোমার সিরাজউদ্দৌলা হয়েছিল, তার ভার্সেসে ছিল ব্রিটিশদের থেকে ছিলেন তোমার লর্ড ক্লাইভ। যখন যুদ্ধ হয়েছিল তখন জানাই ছিল যে ব্রিটিশরা হয়ে যাবে, কিন্তু লড়াইয়ের সময় তোমার যে আর্মি জেনারেল ছিলেন সিরাজউদ্দৌলার আর্মি জেনারেল মীর জাফর ও ব্রিটিশদের সাপোর্ট করে আর বলে যে তারা কোনো লড়াই করবে না, তাই জন্য ব্রিটিশরা জিতে যায় আর তারপরে মীর জাফরকে রাজা বানিয়ে দেয়। মীর জাফর শুধুমাত্র নামাত্রের রাজা ছিলেন, আর যত পাওয়া ছিল তোমার ইংল্যান্ডের রাজা ছিল। এই জিনিসটা মীর জাফরের যে জামাই ছিল মীর কাসিম এই জিনিসটা বুঝতে পারে, আরও ব্রিটিশদের বলে মীর জাফর যত তার লাভ করে দিচ্ছে ব্রিটিশদের, মীর কাসিম আরও বেশি লাভ করে দেয়। তাই জন্য ব্রিটিশরা কি করলো, মীর জাফরকে রাজা থেকে সরিয়ে দিয়ে মীর কাসিমকে রাজা বানিয়ে দিল। যখন মীর কাসিম রাজা হয়ে গেলেন তখন উনি এক এক করে যারা সিরাজউদ্দৌলার সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে তিনি মারতে স্টার্ট করলেন, কারণ যে একটা রাজাকে সাপোর্ট করে নিয়ে সে হতে পারে পরের রাজাকে অমনি করে, আর উনি ইংল্যান্ডের ব্রিটিশের যত পাওয়ার আছে ওগুলোকেও কম করতে স্টার্ট করলেন। এটা ব্রিটিশরা বুঝতে পারলো, তখন তারা আবার মীর কাসিমকে সরিয়ে দিয়ে মীর জাফরকে আবার রাজা করলো। এটাতে মীর কাসিম খুব রেগে গেল আর ও আওয়াদে চলে গেল। আওয়াদের যে রাজা ছিল তার থেকে তারা সাপোর্ট নিল, আওয়াদের রাজা মীর কাসিম মিলে চলে গেল দিল্লি, আর দিল্লিতে ছিলেন তোমার শাহ আলম টু যে মুঘল এম্পায়ার ছিলেন সেই সময়কালে। এরা তিনজনে একসঙ্গে মিলে গেল আর তিনজনে ডিসাইড করলো যে তিনজনে মিলে ব্রিটিশের সঙ্গে ফাইট করবে আর ব্রিটিশকে পুরোভাবে ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এটার জন্য তোমার ফাইট করা হয়েছিল ব্রিটিশদের সঙ্গে, আর ব্রিটিশদের সঙ্গে এই ফাইটের নাম ছিল তোমার ব্যাটেল
বাস, এই ব্যাটেল অফ বাক্সারে ব্রিটিশরা জিতে গেছিল। আর ব্রিটিশদের থেকে যিনি জেনারেল ছিলেন ওনার নাম ছিল হেক্টর মুনরো। ব্রিটিশদের যিনি জেনারেল ছিলেন ওনার নাম ছিল হেক্টর মুনরো, আর উনি এই তিনজনের আর্মিকে ডিফিট করে দিয়েছিলেন। এই যুদ্ধটা যখন কমপ্লিট হয়ে গেছিল তারপরে তোমার ট্রিটি বানাতে হয়েছিল এলাহাবাদ। তখন তোমার সাইন হয়েছিল তোমার ট্রিটি অফ এলাহাবাদ। ওটাতে তোমার সাইন করা হয়েছিল যে আবার যে কিংডমটা আছে ওটা চলে যাবে আন্ডার দ্য সাবসিডারি অ্যালায়েন্স। তারপরে আছে কোয়েশ্চেন, উইচ এরিয়া ওয়াজ ব্রট আন্ডার দ্য ডক্ট্রাইন অফ ল্যাপস অ্যাট আর্লিয়েস্ট। অপশন এ হচ্ছে জয়পুর, অপশন বি হচ্ছে নাগপুর, অপশন সি হচ্ছে সাতারা, নাকি অপশন ডি হচ্ছে নান অফ দিস। প্রথমে কোন অঞ্চলটি ল্যাপসের মতাবের এর আয়ত্তে আনা হয়েছিল? অপশন এ জয়পুর, অপশন বি নাগপুর, অপশন সি সাতারা, নাকি অপশন ডি নান অফ দিস। তাহলে এটা হবে অপশন সি সাতারা। যদি ডক্ট্রাইন অফ ল্যাপসের কথা বলা, ডক্ট্রাইন অফ ল্যাপস স্টার্ট করেছিল তোমার লর্ড ডালহাউসি। ব্রিটিশরা দারুণ লোক ছিলেন, তারা নিজেকে গ্রেট ব্রিটেন বলতে নিজের দেশে নিজেই গ্রেট বলে দিয়েছিলেন, আবার নিজেদের নামেই আগে অ্যাড করে দিতেন লর্ড নিজের থেকে। খুবই সেলফ মোটিভেটেড লোক ছিলেন, তোমরা অনেকটা বুঝতে পারো আনুমানিক টাইপ লোক ছিলেন। তো এবার অন্য জিনিস চলে আসি চ্যাপ্টার ফেরত। তো লর্ড ডালহাউসি লাগিয়েছিলেন তোমার ডক্ট্রাইন অফ ল্যাপস। যে ডক্ট্রাইন অফ ল্যাপস ছিল, ডক্ট্রাইন অফ ল্যাপসে এই নিয়ম বানানো হয়েছিল যে কোনো কিংয়ের যদি নিজস্ব ছেলে না থাকে সেই কিংডম তাহলে চলে যাবে তোমার ডাইরেক্ট ব্রিটিশদের কাছে। যদি কিং কোনো অ্যাডপ্টেড সান নয়, মানে ছেলেকে অ্যাডপ্টারে বা তার কোনো মেয়েও থাকে, সে রানী হবে না বা অ্যাডপ্টেড সানকে রাজা করা যাবে না, সেই কিংডম চলে যাবে তোমার ব্রিটিশদের কাছে। এটাই ছিল তোমার ডক্ট্রাইন অফ ল্যাপস। এইটার আন্ডারে প্রথম এসেছিল তোমার সাতারা। হু সেড দ্যাট মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ এভরি টিয়ার ফ্রম এভরি আই? লর্ড কার্জন, বি মহাত্মা গান্ধী, সি জওয়াহরলাল নেহরু, নাকি ডি দয়ানন্দ সরস্বতী। কে বলেছিলেন যে আমার চূড়ান্ত লক্ষ্য প্রতি চোখ থেকে প্রত্যেকটি পশু মোছা? অপশন এ লর্ড কার্জন, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওয়াহরলাল নেহরু, নাকি অপশন ডি দয়ানন্দ সরস্বতী। তাহলে এটা হবে অপশন সি জওয়াহরলাল নেহরু। দয়ানন্দ সরস্বতী যদি কথা বলা হয় তাহলে দয়ানন্দ সরস্বতী স্টার্ট করেছিলেন তোমার আর্য সমাজ। এটা ওনার দুটো লাইন ফেমাস ছিল, একটা ছিল তোমার ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, আর একটা ছিল লাইন তোমার ব্যাক টু ভেদাস। এই দুটো লাইন আমার খুব ফেমাস ছিল, একটা ছিল ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, আর দ্বিতীয় লাইনটা ছিল তোমার ব্যাক টু ভেদাস। ইন্ডিয়ান্স যে স্টেটমেন্ট আছে ওটা তো সেলফ এক্সপ্লেন, ওটা বুঝতেই পারছো। তারপরে স্টেটমেন্ট হচ্ছে ব্যাক টু ভেদাস। যদি আগেকার ভেদিকে যে দেখা হয় আর্লি ভেদিক এজ, তাহলে আমরা দেখতে পারবো যে মহিলাদের উপরে অত্যাচার করা হতো না, যত লোক ছিল তাদেরকে ইকুয়াল মানা হতো, আনটাচেবিলিটি কাস্ট সিস্টেম এত ছিল না। আর কাস্টের যে ডিফারেন্স বানানো হয়েছিল এটা এই জন্যই বানানো হয়েছিল যে কে কি কাজ করে ওটার হিসাবে বানানো হয়েছিল, নাকি ধর্মের হিসাবে বানানো হয়েছিল। তাই জন্য দয়ানন্দ সরস্বতী এই স্টেটমেন্টটা দিয়েছেন ব্যাক টু ভেদাস। আর উনি দুটো মুভমেন্ট চালিয়েছিলেন, একটা ছিল তোমার গকর নিধি। গ মানে আমাদের গরুমাদা, আর নিধি মানে হচ্ছে তোমার ট্রেজার। তো কাউয়ের উপরে যে ইলিগাল স্লটেগুলো হতো ওইটা বন্ধ করার জন্য উনি চালিয়েছিলেন গকর নিধি। তো উনি চালিয়েছিলেন তোমার শুদ্ধি মুভমেন্ট। এই শুদ্ধি মুভমেন্টে যে হিন্দুদের জোর জার করে অন্য ধর্মে কনভার্ট করে দেওয়া হতো এটার বিরুদ্ধে উনি স্টার্ট করেছিলেন তোমার শুদ্ধি মুভমেন্ট। আর উনি চাইতেন হিন্দিকে ইন্ডিয়া যেন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করে দেওয়া হয়। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাচ কারেক্টলি? অ্যাবলিশন অফ সতী, লর্ড উইলিয়াম বেন্টিক। অ্যাবলিশন অফ স্লেভারি, লর্ড এলেনব্রো। সি ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া, লর্ড ক্যানিং, নাকি ডি স্বদেশী মুভমেন্ট, লর্ড মিন্টো। নিচের কোনটি সঠিকভাবে মেলে না? অপশন এ অ্যাবলিশন অফ সতী, লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন বি অ্যাবলিশন অফ স্লেভারি, লর্ড এলেনব্রো, অপশন সি ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া, লর্ড ক্যানিং, নাকি অপশন ডি স্বদেশী মুভমেন্ট, লর্ড মিন্টো। তাহলে এটা সঠিক উত্তর হবে ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া, লর্ড ক্যানিং হবে না, এখানে হবে লর্ড ডালহাউসি। যদি ইন্ডিয়া প্রথম পোস্টাল সিস্টেম আর টেলিগ্রাফ সিস্টেম জিজ্ঞেস করা হয় তাহলে ওইটাও তোমার এই ডালহাউসি বানিয়েছিল। এবার এর মধ্যে ওরা কোনোটাই কিন্তু ইন্ডিয়ার ভালোর জন্য বা ইন্ডিয়ার উন্নতির জন্য কখনোই কিছুই করেনি। রেলওয়ে লাইন তো তোমরা আগে দেখেছো রেলওয়ে লাইন কেমন বানানো হয়েছিল। আর রেলওয়ে লাইনে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফরেন থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য তারা এটা বলতো যে ফরেনে যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে তার 3 গুণ টাকা প্রফিটটাকে ফেরত দেওয়া হবে। মানে প্রফিট যদি নেওয়া হয় তাহলে তাকে 3 গুণ টাকা দেওয়া হবে। আর টাকাগুলো কোথা থেকে আসতো? অবভিয়াস ব্যাপার ছিল ইন্ডিয়ানসের থেকে টর্চার করে ট্যাক্স সিস্টেম হোক বা কোনো রাজস্ব সিস্টেম হোক, এমনি করে ট্যাক্স তাদের থেকে নিয়ে এই ফরেনার্সগুলোকে দেওয়া হতো। মানে যদি ইন্ডিয়াতে রেলওয়ে সিস্টেমে 10 টাকা যদি ইনভেস্টমেন্ট করে তাহলে তাকে 30 টাকা প্রফিট দেওয়া হতো। তারপরে আসি পোস্টাল আর টেলিগ্রাফ সিস্টেম। পোস্টাল আর টেলিগ্রাফ সিস্টেম 1857 রিভোল্ট তোমরা যদি দেখেছো 1857 যে সিপাহি রিভোল্ট হয়েছিল তারা সিপাহিরা প্রথমে গিয়ে দিল্লিকে ক্যাপচার করে নিয়েছিল, কিন্তু দিল্লিকে পরে দিয়ে ব্রিটিশরা আবার ফেরত নিয়ে নিয়েছিল। এটার একটা খুব বড় রিজন ছিল তোমার পোস্টাল আর টেলিগ্রাফ সিস্টেম। যেহেতু তোমার পোস্টাল আর টেলিগ্রাফ সিস্টেম ছিল তাই জন্য খবরটা ছড়াতে খুব জলদি হয়ে গেছিল। ইংল্যান্ড ব্রিটিশ আর জেনারেল যারা ছিল তারা খুব ভালোভাবে প্ল্যান বানতে পেরেছিল যে কোন দিন কি কোথা থেকে অ্যাটাক করবে আর কিভাবে এই দিল্লিটাকে আবার ফেরত হবে। তাই জন্য তোমরা দেখবে যতগুলো জায়গায় এগুলো ইন্ডিয়ানসরা ক্যাপচার করতে চেষ্টা করতো বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হতো, তারা ট্রেনের যত ট্র্যাক আছে ওগুলোকে নষ্ট করে দিত, আর যত কানেক্টিং লাইন আছে যেমন পোস্টাল টেলিগ্রাফ সিস্টেম আছে ওগুলোকে নষ্ট করে দিত। তারপরে দেখবো পরের কোশ্চেন, which of the following is not matched correctly? অপশন এ হচ্ছে বাটলার কমিশন 1927, অপশন বি হচ্ছে নেহরু রিপোর্ট 1928, অপশন সি হচ্ছে 14 পয়েন্টস অফ জিনা 1929, নাকি অপশন ডি গান্ধী ইরভিন প্যাক্ট, ইরভিন হবে WIN ইরভিন প্যাক্ট 1930। নিচের কোনটি সঠিকভাবে মেলে না? প্রথমে হচ্ছে বাটলার কমিশন 1927, নেহরু রিপোর্ট 1928, অপশন সি 14 পয়েন্টস অফ জিনা 1929, নাকি অপশন ডি গান্ধী ইরভিন প্যাক্ট 1930। তাহলে এটা সঠিক উত্তর হবে গান্ধী ইরভিন প্যাক্ট 1930। গান্ধীর ইনফ্যাক্ট 1930 নয় 1931 সাইন করা ছিল। গান্ধীর ইনফ্যাক্টে তোমার যে গান্ধীর 11 ডিমান্ড ছিল ওটাকে ব্রিটিশরা মেনে নিয়েছিল। আর তোমার ইরভিন যে ব্রিটিশদের অফিসিয়াল ছিল উনি বানিয়েছিল যে মহাত্মা গান্ধীকে যেতে হবে তোমার রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করতে, আর যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট চলছে ওইটাকে যেন সে বন্ধ করে দেয়। এটাই হয়েছিল গান্ধী ইরভিন প্যাক্ট। বাটলার কমিশনের যদি কথা বলা, বাটলার কমিশন বসানো হয়েছিল এই জন্য যাতে ইন্ডিয়ার যে প্রিন্সলি স্টেট আছে তাদের সঙ্গে গভর্নমেন্টের কেমন রিলেশন আছে এটাকে দেখার জন্য বানানো হয়েছিল বাটলার কমিশন। দ্বিতীয় পড়ছে নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্টটা আমরা আগে ডিসকাস করলাম। তারপরে আসছে 14 পয়েন্টস অফ জিনা। 14 পয়েন্টস অফ জিনাতে দেখা হয়েছিল জিন্না তোমার ব্রিটিশে গেছিল। ব্রিটিশ থেকে যখন গ্রেট ব্রিটেন থেকে যখন ফেরত এসেছিল ততক্ষণে জিন্না চার্চাকে ভালোভাবে ব্রেনওয়াশ করা হয়েছিল যে ইন্ডিয়া থেকে পাকিস্তানকে কি করে ডিভাইড করতে হবে, ইন্ডিয়া মুসলিমদের মধ্যে ঝগড়া করলে তারা মুসলিম লীগকে সাপোর্ট করবে। তাই জন্য এখানে জিন্না চার্চা পুরো একদম ইন্ডিয়াকে ডিভাইড করার জন্য 14 পয়েন্টস বানিয়েছিল মুসলিম লীগে 1929।
তারপরে আসবে which among the following names is not associated with Theosophical Society? অপশন এ হচ্ছে কলোনিয়াল ওকাল্ট, কলন ওকাল্ট, অপশন বি হচ্ছে ম্যাডাম ব্লাভাটস্কি, অপশন সি হচ্ছে অ্যানি বেসেন্ট, নাকি অপশন ডি বাল গঙ্গাধর তিলক। নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি থিওসফিক্যাল সমাজের সাথে সম্পর্কিত নয়? অপশন এ কলোনিয়াল ওকাল্ট, অপশন বি ম্যাডাম ব্লাভাটস্কি, অপশন সি অ্যানি বেসেন্ট, নাকি অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তাহলে এটা সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। থিওসফিক্যাল সোসাইটি যদি কথা বলা হয় ওটাকে ইউএসএ তে স্টার্ট করেছিলেন ওকাল্ট আর ম্যাডাম ব্লাভাটস্কি, আর যখন ইন্ডিয়াতে চলেছিলেন তখন ইন্ডিয়াতে হেড হয়েছিলেন তোমার প্রেসিডেন্ট হয়েছিলেন সোসাইটি অ্যানি বেসেন্ট। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। The founder president of Indian Independence League was অপশন এ রাসবিহারী বোস, অপশন বি সুভাষ চন্দ্র বোস, অপশন সি এম কে গান্ধী, নাকি অপশন ডি মতিলাল নেহরু। ড্যাশ ছিলেন ভারত স্বাধীনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। অপশন এ রাসবিহারী বোস, অপশন বি হচ্ছে সুভাষ চন্দ্র বোস, অপশন সি হচ্ছে এম কে গান্ধী, নাকি অপশন ডি মতিলাল নেহরু। তো এটা সঠিক উত্তর হবে তোমার রাসবিহারী বোস। যদি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের কথা বলা হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের এই কাজ ছিল যে তোমার সাউথ ইস্ট এশিয়া আছে, সাউথ ইস্ট এশিয়াতে বিভিন্ন জায়গায় কারা কারা ইন্ডিয়ান যে সাপোর্ট আছে, ইন্ডিয়ান সেকেলকে সাপোর্ট করে তাদেরকে যেন এক জায়গায় করা, এটা ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের কাজ। এটা প্রেসিডেন্ট ছিলেন তোমার রাসবিহারী বোস। The Theosophical Society was marked by the close understanding of the cosmos and the mundane life. Which among the listed option is not a part of the curriculum? Option A divinity, option B salvation, option C means of enlightenment, নাকি option D mystic superstition. Theosophical সমাজটি বিশ্বাসগত এবং জাগতিক জীবনের ঘনিষ্ঠ বোঝার দ্বারা চিহ্নিত হয়েছিল। তালিকাভুক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি তাদের পাঠ্যক্রমের অংশ নয়? তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি মিস্টিক সুপারস্টিশন। মিস্টিক সুপারস্টিশন মানে হচ্ছে যেগুলো জাদু মন্ত্রণা এসব মানে, যেমন তোমার বিড়াল রাস্তা কেটে দিল তো তোমার দিন খারাপ হবে, এগুলো হচ্ছে মিস্টিক সুপারস্টিশন। Who was the chief of English administration of India when the Treaty of Amritsar was signed with Ranjit Singh in 1809 AD? লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো, লর্ড হেস্টিং, নাকি নান অফ দিস। 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সাথে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হলে ভারতের ইংরেজি প্রশাসনের প্রধান কে ছিলেন? লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো, লর্ড হেস্টিংস, নাকি নান অফ দ্য অভাব। তাহলে এখানে আনসার হবে নান অফ দ্য অভাব। প্রিন্টে সিলেক্ট করি, হ্যাঁ এখানে আনসার হবে তোমার নান অফ দ্য অভাব। কারণ যে সাইন হয়েছিল তোমার ট্রিটি অফ অমৃতসর, এটা সাইন করেছিলেন রঞ্জিত সিং অ্যান্ড চার্লস পি মেট। এটা সাইন করা হয়েছিল 1809 এডিতে। ট্রিটি অফ অমৃতসরে বলা হয়েছিল যে ব্রিটিশদের জায়গা আর পাঞ্জাবের জায়গা অন্য অন্য, এরা এক অপরের জায়গাতে কখনোই অ্যাটাক করবে না বা ইন্টারফেয়ার করবে না। তো ব্রিটিশরা শুধুমাত্র এটা এই জন্যই সাইন করেছিল যাতে নিজের সেফটি তারা দেখতে পারে। ব্রিটিশরা এটা ওয়েট করছিল কি মহারাজা রঞ্জিত সিং আর কখন থাকবেন না, তখন ব্রিটিশরা তোমার শিখ রিজনের উপরে অ্যাটাক করবে। কারণ যে মহারাজা রঞ্জিত সিং ছিলেন, মহারাজা রঞ্জিত সিং খুব পাওয়ারফুল লোক ছিলেন, ওনার আফগান আর আফগানিস্তান আশেপাশে যত এরিয়া ছিল তাদের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। আর তোমরা এটা থেকে রঞ্জিত সিং এর পাওয়ার বুঝতে পারো যে ওনার আর্মিতে ইউরোপিয়ানসরা কাজ করতে, এটা দিয়ে বোঝা যায় যে মহারাজা রঞ্জিত সিং কত বেশি পাওয়ার ছিল। যে মহারাজা রঞ্জিত সিং মারা গেলেন তখন ব্রিটিশরা পাঞ্জাবের উপর অ্যাটাক করেছিল, আর দুটো অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল, আর দুটো অ্যাংলো শিখ ওয়ার হওয়ার পরে পাঞ্জাব থেকে ব্রিটিশরা নিয়ে নিয়েছিল। Who provided equality at the earliest for all irrespective of race, descent, color, place of birth in holding services under the British East India Company? Option A Lord Cornwallis, option B Lord Amherst, option C Lord Bentinck, নাকি none of this. ভারতে কোম্পানির অধীনে জাতি, বংশ, বর্ণ, জন্মস্থান নির্বিশেষে সকলের জন্য সমতাকে সরবরাহ করেছিল। অপশন এ হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে লর্ড অ্যামহেস্ট, অপশন সি হচ্ছে লর্ড বেন্টিক, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এটা সঠিক উত্তর হবে লর্ড বেন্টিক, অপশন সি লর্ড বেন্টিক। Who annexed Punjab under the East India Company rule? Option A Lord Hastings, option B Lord Dalhousie, option C Lord Canning, নাকি অপশন ডি none of this. ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনকে পাঞ্জাবকে আটক করেছিল? অপশন এ লর্ড হার্ডিংস, অপশন বি লর্ড ডালহাউসি, অপশন সি লর্ড ক্যানিং, নাকি অপশন ডি নান অফ দিস। আমি যখন বললাম যে পাঞ্জাব একটাই ওয়েট করছিলেন যে মহারাজা রঞ্জিত সিং কখনো থাকবে না, তারপরে ব্রিটিশ অ্যাটাক করতে স্টার্ট হয় তোমার পাঞ্জাবের উপরে। ওইটার জন্য দুটো অ্যাংলো মারাঠা বার হয়েছিল, দ্বিতীয় অ্যাংলো পাঞ্জাব বার হয়েছিল। দ্বিতীয় অ্যাংলো পাঞ্জাব বারের পর ব্রিটিশরা জিতে নিয়েছিল পাঞ্জাবকে, আর তখন জিতেছিলেন তোমার লর্ড ডালহাউসি। টেলিগ্রাফ অ্যান্ড মডার্ন পোস্টাল সিস্টেম was introduced in India by লর্ড ডালহাউসি, লর্ড ক্যানিং, লর্ড ইলগিন, নাকি নান অফ দিস। কার দ্বারা ভারতে টেলিগ্রাফ এবং আধুনিক ডাক ব্যবস্থা শুরু করা হয়েছিল? অপশন এ লর্ড ডালহাউসি, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড ইলগিন, নাকি অপশন ডি নান অফ দিস। তাহলে আই হোপ এটা উত্তর তো সবাই জানো, এটা উত্তর হবে অপশন বি লর্ড ক্যানিং। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। From which of the following East India Company acquired Bombay on a lease on 27 March 1668? অপশন এ ব্রিটিশ এম্পায়ার, অপশন বি স্পেন, অপশন সি পর্তুগাল, নাকি অপশন ডি ফ্রান্স। নিচের কোনটি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 27 মার্চ 1668 সালে মুম্বাই পেয়ে গেছিল? অপশন এ তোমার ব্রিটিশ এম্পায়ার, অপশন বি তোমার মুঘল, অপশন সি পর্তুগাল, নাকি অপশন ডি ফ্রান্স। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন এ ব্রিটিশ এম্পায়ার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বম্বে নিয়ে একটু পড়ে নি। যদি বম্বে বলা হয় তাহলে বম্বে তোমার পর্তুগালের কলোনি ছিল, কিন্তু যখন তোমার জেমস টু আর ক্যাথারিনের বিয়ে হলো, ক্যাথারিন ছিল পর্তুগালের রাজকুমারী আর জেমস টু ছিল ব্রিটিশ এম্পায়ারের রাজা। যখন এদের দুজনের বিয়ে হলো তখন অ্যাজ এ ডাউরি তোমার যে বম্বে কলোনিটা আছে, বম্বে কলোনি দিয়ে দেওয়া হয়েছিল তোমার জেমস টুকে অ্যাজ এ ডাউরি, অ্যাজ এ গিফট ফর দ্য ম্যারেজ। পরের দিকে জেমস টু 1668 কি করে, যে বম্বেটা ছিল ওইটা তোমার দিয়ে দেয় ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অন দ্য রিটার্ন অফ 10 ইউরোস পার ইয়ার। তাহলে 1668 ব্রিটিশ এম্পায়ার থেকে তোমার বম্বেটা পায় তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। দ্য ওনলি সেকশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস which was presided by মহাত্মা গান্ধী was held at? অপশন এ হচ্ছে বেলগাঁও, অপশন বি হচ্ছে ফ্যাসপুর, অপশন সি হচ্ছে এলাহাবাদ, এই অপশন ডি হচ্ছে করাচি। মহাত্মা গান্ধীর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোন জাতীয় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ বেলগাঁও, অপশন বি হচ্ছে ফ্যাসপুর, অপশন সি হচ্ছে এলাহাবাদ, আর অপশন ডি হচ্ছে করাচি। তাহলে এটা সঠিক উত্তর হবে বেলগাঁও। তোমরা এটা দিয়ে বুঝতে পারো যে মহাত্মা গান্ধী প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, একমাত্র বারিকাল প্রেসিডেন্ট হয়ে গেছিলেন, তাই জন্য পুরো যে গাঁওটা আছে তাতে বেলবাস চলে গেছিল, তো নাম পড়ে গেছিল বেলগাঁও। এটা খালি মুখস্থ রাখার জন্য বলছি, এটা আবার ফ্যাক্ট নয় কোনো, যে কমেন্ট সেকশনে বলো না স্যার এটা তো ভুল বললেন, এটা কি বলো। Which British officer suppressed the revolt of 1857 in Jhansi? অপশন এ হচ্ছে কলিন ক্যাম্পবেল, অপশন বি হচ্ছে মেজর উইলিয়াম টিলার, অপশন সি হচ্ছে জেনারেল হিউ রোজ, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ।
এখানে চ্যাম্প পেল হবে না, এখানে ক্যাম্প পেল হবে। কোন ব্রিটিশ অফিসার ঝাঁসিতে 1857 সালে বিদ্রোহকে দমন করেছিলেন? অপশন এ কলিন ক্যাম্পবেল, অপশন বি হচ্ছে মেজর উইলিয়াম টেলর, অপশন সি হচ্ছে জেনারেল হিউরোস, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি জেনারেল হিউরোস। জেনারেল হিউরোস তোমার কন্ট্রোল করেছেন ঝাঁসির উপরে। আর ঝাঁসিতে তোমার জানেন যে রানী লক্ষ্মীবাই লড়াইয়ের মাঝখানে ব্যাটেল ফিল্ডে শহীদ হয়ে গেছিলেন। লড়াই জেতার পর জেনারেল হিউরোস বলেছিলেন যে রানী ঝাঁসিবাই একমাত্র এমনি ইন্ডিয়ান লিডার ছিলেন যে ব্রিটিশ এম্পায়ারকে চ্যালেঞ্জ করতে পেরেছিল। তারপরে হচ্ছে কলিন ক্যাম্পবেল। কলিন ক্যাম্পবেল তোমরা মনে রাখবে যে ইন্ডিয়াতে 1857 ডিফল্টে তোমরা জানো পুরো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ডিফল্ট স্টার্ট হয়ে গেছিল। এগুলো কন্ট্রোল করার জন্য অন্য জেনারেলসরা কাজ করেছিল। তো সব জেনারেলদের যারা যিনি হেড ছিলেন উনি ছিলেন তোমার কলিন ক্যাম্পবেল। তুমি এটা দিয়ে মনে রাখতে পারো যে ব্রিটিশদের ক্যাম্প ছিল ইন্ডিয়াতে, কোনো বেল বেজে উঠেছিল, আর তাই জন্য হেড হয়েছিলেন তোমার কলিন ক্যাম্পবেল। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? অপশন এ হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন সি হচ্ছে লর্ড অ্যামরেস্ট, দেখি অপশন ডি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে ওয়ারেন হেস্টিং, অপশন সি হচ্ছে লর্ড অ্যামরেস্ট, নাকি অপশন ডি হচ্ছে উইলিয়াম বেন্টিক। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি দেখা হয় তাহলে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, দ্য ডান্ডি মার্চ আন্ডারটেকেন বাই গান্ধী ওয়াজ? অপশন এ রুটিন মার্চ, অপশন বি আ পার্ট অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অপশন সি আ পার্ট অফ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, নাকি অপশন ডি আ ডেমনস্ট্রেশন অফ দ্য কংগ্রেস পাওয়ার। তাহলে এটা সঠিক উত্তর হবে পার্ট অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। ডান্ডি মার্চের যদি কথা বলা হয়, ডান্ডি মার্চ স্টার্ট করা হয়েছিল তোমার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কেন করা হয়েছিল? গান্ধীজি তোমার 11টা ডিমান্ড রেখেছিলেন ব্রিটিশদের কাছে, কিন্তু ব্রিটিশরা তার মধ্যে একটা জিনিস মানেনি। তার মধ্যে একটা ছিল তোমার সল্ট ট্যাক্স। নুনের উপরে ব্রিটিশরা হেভি ট্যাক্স লাগাতো, আর এটা কোনো ইন্ডিয়ান্সের অ্যালাউ ছিল না যে কোনোভাবে সল্ট ইউজ করা বিচ থেকে। তাই জন্য এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যখন গান্ধীজি স্টার্ট করেছেন, তিনি স্টার্ট করেছেন বাই ডান্ডি মার্চ। এই ডান্ডি মার্চ যেটা আছে ওটা স্টার্ট করা হয়েছিল তোমার 12th মার্চ, আর এটা শেষ করা হয়েছিল তোমার 6th এপ্রিল। তো ডান্ডি মার্চ স্টার্ট করা হয়েছিল মার্চে, আর যতক্ষণে শেষ হয়েছিল ততক্ষণে ব্রিটিশটা পুরো অর্ধেক হয়ে গেছিল, 12 থেকে 6 হয়ে গেছিল। তো ডান্ডি মার্চ যেটা স্টার্ট করা হয়েছিল, এটা স্টার্ট করা হয়েছিল তোমার সবরমতী আশ্রম থেকে। আর সবরমতী আশ্রম থেকে মহাত্মা গান্ধী গেছিলেন তোমার ডান্ডি অব্দি, যেখানে উনি সল্ট উঠিয়েছিলেন আর সল্ট বানানো স্টার্ট করেছিলেন। তো ডান্ডি মার্চ কেন স্টার্ট করা হয়েছিল? ইট ওয়াজ দ্য স্টার্ট অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। Which of the following leaders organized the Swaraj Party? Option A Lala Lajpat Rai and Firoz Shah Mehta, option B হচ্ছে সরোজিনী নাইডু and Annie Besant, option C হচ্ছে CR দাস and মতিলাল নেহরু, নাকি অপশন ডি হচ্ছে সি রাজগোপালজি and CY চিত্তমানি। নিম্নলিখিত কোন নেতা স্বরাজ পার্টি সংগঠিত করেছিলেন? অপশন এ হচ্ছে লালা লাজপত রায় অ্যান্ড ফিরোজ শাহ মেহতা, অপশন বি হচ্ছে সরোজিনী নাইডু অ্যান্ড আনি বেসেন্ট, অপশন সি হচ্ছে সিআর দাস অ্যান্ড মতিলাল নেহরু, নাকি অপশন ডি সি রাজগোপালজি অ্যান্ড CY চিত্তমানি। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি সিআর দাস অ্যান্ড মতিলাল নেহরু। গান্ধীজি তোমার সবচেয়ে প্রথমে একটা চালিয়েছিলেন মুভমেন্ট, তার নাম ছিল নন কর্পোরেশন মুভমেন্ট। নন কর্পোরেশন মুভমেন্ট তিনি থামিয়ে দিয়েছেন আফটার দ্য চড়ি চড়া ইনসিডেন্ট। চড়ি চড়া ইনসিডেন্ট একটা উত্তরপ্রদেশে গ্রাম আছে চড়ি চড়া, ওখানে প্রোটেস্টার্সরা যাচ্ছিল, কিন্তু প্রোটেস্টার্সদের উপরে কিছু ব্রিটিশরা পুলিশ অফিসাররা লাঠিচার্জ করা স্টার্ট করে। এই জন্য তোমার যে পুলিশ স্টেশন আছে ওখানে পুলিশ অফিসারগুলোকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া, আর এটাতে প্রায় 20-25 জন পুলিশ অফিসার মারা যায়। এই মুভমেন্ট যে ভাইলেন্ট হয়ে গেছিল এটা জেনে মহাত্মা গান্ধী তোমার নন কর্পোরেশন মুভমেন্ট যেটা আছে ওটাকে বন্ধ করে দিয়েছিল। তারপরে যখন উনি নন কর্পোরেশন মুভমেন্ট বন্ধ করেছে তখন অনেক লিডার্সরা অনেক প্রোটেস্ট করেছেন আগেন্স্ট গান্ধীজি। আর গান্ধীজি আর যে সুভাষচন্দ্র বোসের ডিফারেন্স ছিল ওটা পুরো পৃথিবীর সামনে ক্লিয়ার হয়েছিল তোমার এই নন কর্পোরেশন মুভমেন্ট থামিয়ে দেওয়ার পরে। নন কর্পোরেশন মুভমেন্ট যখন উনি থামিলেন তখন ওনার পার্টি কংগ্রেস পার্টি কিছু লোক মিলে বানাতে দিয়েছিল স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি এবার ডিফারেন্স কেন হয়েছিল? স্বরাজ পার্টিকে বলা হতো প্রো চেঞ্জার। আর কংগ্রেসের যারা পুরনো নেতা ছিল, যারা কংগ্রেসের সব ডিসিশন নিত, যেমন গান্ধী, তারপরে তোমার গান্ধী ছিল, বল্লভভাই পটেল, রাজেন্দ্র প্রসাদ, এরা সবাই ছিল নো চেঞ্জার। এরা মানতো যে কোনো নো চেঞ্জার। প্রো চেঞ্জারটা মানতেন যে ব্রিটিশ গভর্নমেন্ট যারা কাজ করছে ওটার ভিতরে গিয়ে তাদের প্রোটেস্ট করা উচিত, আর তাদের ইলেকশনে পার্টিসিপেট করা উচিত। ইলেকশনে পার্টিসিপেট করে যখন তারা সিট পাবে তখন ওই সিটে পৌঁছে তাদের হইচই করা উচিত, আর ব্রিটিশের কোনো কাজকে পসিবল যেন না হতে পারে। নো চেঞ্জার মানতেন যে ব্রিটিশ যারা আছে তাদের থেকে দূর থাকা উচিত, শান্তি শান্তি বলে ব্রিটিশদের থেকে ভারতকে নিয়ে নেওয়া উচিত। তো যে স্বরাজ পার্টি আছে, স্বরাজ পার্টি বানিয়েছিলেন তোমার সিআর দাস আর মতিলাল নেহরু। মেনলি তোমার সিআর দাস বানিয়েছিলেন, আর সিআর দাস তোমার যতদিন বেঁচে ছিলেন স্বরাজ পার্টি তোমার বিভিন্ন অন্য একটা পার্টি হয়েছিল, যে সিআর দাস থাকলেন না, তখন মতিলাল নেহরু গিয়ে আবার মিলে গেলেন কংগ্রেসের সঙ্গে। Why was the second round table conference failed? দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলন কেন ব্যর্থ হয়েছিল? অপশন এ প্রায়োরিটি টু বি গিভেন টু কমিউনাল কোয়েশ্চেন, অপশন বি সাসপেনশন অফ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, অপশন সি গ্র্যান্ট অফ ডমিনিয়ন স্ট্যাটাস, নাকি অপশন ডি ডেট অফ ট্রান্সফার অফ পাওয়ার। তাহলে এটা সঠিক উত্তর হবে প্রায়োরিটি গিভেন টু কমিউনাল কোয়েশ্চেন। তোমরা জানো যে আগেও দেখলাম যে রাউন্ড টেবিল কনফারেন্স বানানো হয়েছিল, এই জন্যই শুধুমাত্র বানানো হয়েছিল যে রাউন্ড টেবিল কনফারেন্সে যত কমিউনাল লিডার আছে তাদেরকে একসঙ্গে আনা হবে আর ইন্ডিয়াকে আরো ভালোভাবে ডিভাইড করা যেতে পারে। তো এটা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স গান্ধীজি অ্যাটেন্ড করেছে। মহাত্মা গান্ধী এটা বুঝতে পেরেছেন যে রাউন্ড টেবিল কনফারেন্স কেন হয়েছিল, আর এই জন্য উনি থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যাননি। এরপর দেখবো which of the following treaties brought an end to the independent existence of Peshwa Bajirao II? ऑप्शन ए ट्रीटी ऑफ पुरंदर, ऑप्शन बी कन्वेंशन ऑफ वाटेगांव, ऑप्शन सी ट्रीटी ऑफ बेसिन, नाকি ऑप्शन डी ट्रीटी ऑफ सालबाई। নিচে কোন চুক্তি পেশওয়া বাজিরাও টু এর স্বাধীন অস্তিত্বের অবসান ঘটিয়েছিল? অপশন এ ট্রিটি অফ পুরন্দর, অপশন বি কনভেনশন অফ ওয়াটেগাঁও, অপশন সি ট্রিটি অফ বেসিন, নাকি অপশন ডি ট্রিটি অফ সালবাই। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার ট্রিটি অফ বেসিন। যদি অ্যাংলো মারাঠা ওয়ার নিয়ে কথা বলে, অ্যাংলো মারাঠা ওয়ার টোটাল হয়েছিল 3টে। অ্যাংলো মারাঠা ওয়ার যে প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল এটাতে তোমার ব্রিটিশরা অ্যাংলো মারাঠাদের বাজেভাবে হারিয়ে দিয়েছিল, যত তাদের এম্পায়ার ছিল তারা নিজেদের কাছে নিয়ে নিয়েছিল। দ্বিতীয় যখন অ্যাংলো মারাঠা ওয়ার হলো, দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ারে তোমার মারাঠাদের পেশওয়া হতেন, ওই পেশওয়াদের পাওয়ারটা নিয়ে নেওয়া হয়েছিল, আর পেশওয়াদের শুধুমাত্র একটা পেনশন দেওয়া হতো ব্রিটিশদের তরফ থেকে, জানে তারা থাকতে পারে। আর তৃতীয় যে হয়েছিল অ্যাংলো মারাঠা ওয়ার, এই তৃতীয় অ্যাংলো মারাঠা ওয়ারে মারাঠাদের যে পুরো সাম্রাজ্য আছে, ওই পেশওয়া আছে, ওটাকে পুরোভাবে শেষ করে দেওয়া হয়েছিল। আর যতগুলো পাওয়ারফুল ফ্যামিলিজ আছে সেই পাওয়ারফুল ফ্যামিলিজগুলোকে একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা সেই জায়গাগুলোতে গিয়ে রুল করতে পারে। সো ট্রিটি অফ বেসিন তোমার সাইন করা হয়েছিল সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারে, যেখানে তোমার পেশওয়া যে রুল আছে ওটাকে শেষ করে ওদেরকে খালি একটা পেনশন দিয়ে দেওয়া হতো ব্রিটিশদের তরফ থেকে, যাতে ব্রিটিশদের তরফ থেকে তারা যে পেনশনটা পেয়েছে তার উপরে নির্ভর করে যেন তারা বেঁচে থাকে। তারপর পরে কোয়েশ্চেনটা দেখবো, হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া?
ভারতে প্রথম ইংরেজি পত্রিকা কে শুরু করেছিল? অপশন এ তোমার বাল গঙ্গাধর তিলক, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি হচ্ছে জেমস অগাস্টাস সিকি, নাকি অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিক। তাহলে এটা সঠিক উত্তর হবে জেমস অগাস্টাস সিকি। যদি খালি নিউজ পেপারে কথা বলা হয় তাহলে প্রথম নিউজ পেপার জেমস অগাস্টাস সিকি বানিয়েছে। তো যদি কোশ্চেনে আসে তোমাদের ইংলিশ নিউজ পেপার কে বানিয়েছে? জেমস অগাস্টাস। আর যদি ভারতের প্রথম নিউজ পেপার কে বানিয়েছে? জেমস অগাস্টাস সিকি। যে নিউজ পেপারটা বানিয়েছিল জেমস অগাস্টাস সিকি ওটার নাম দেওয়া হয়েছিল তোমার বেঙ্গল গ্যাজেট। প্রথম যে নিউজ পেপারটা ছিল ওটার নাম দেওয়া হয়েছিল জেমস অগাস্টাস সিকি বেঙ্গল গ্যাজেট। হু ইজ দ্য অথর অফ বন্দে মাতরম? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, নাকি শরৎচন্দ্র চ্যাটার্জি? বন্দে মাতরম রচয়িতা কে? এ মহাত্মা গান্ধী, বি রবীন্দ্রনাথ টেগোর, সি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, নাকি ডি শরৎচন্দ্র চ্যাটার্জি? তাহলে এটা সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। যখন তোমার সন্ন্যাসী রিভোল্ট চলছিল, যখন তোমার বেঙ্গলের সন্ন্যাসী রিভোল্ট চলছিল এই রিভোল্ট এই জন্য চালানো হয়েছিল কারণ ব্রিটিশরা রিলিজিয়াস ট্যাক্স নেওয়া স্টার্ট করেছিল। যারা হিন্দু ছিল, হিন্দু ধর্মের লোকদের থেকে তারা রিলিজিয়াস ট্যাক্স নেওয়া স্টার্ট করেছিল। তাই জন্য বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বই লিখেছিলেন আনন্দ মঠ। আর এই বইয়ে তোমার ইন্ডিয়ার যে ন্যাশনাল সং নেওয়া হয়েছে ওটা ছিল তোমার বন্দে মাতরম। তোমার এই বন্দে মাতরম লোকদের এত বেশি ইন্সপায়ার করে আর ইন্ডিয়াতে এত বেশি ন্যাশনালিস্ট মুভমেন্ট স্টার্ট হয় এই বন্দে মাতরম হওয়ার পরে, যে ব্রিটিশরা একদম এটা সহ্য করতে পারেনি। তাই জন্য ব্রিটিশরা অনেক রেস্ট্রিকশন এনে দিয়েছিল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির উপরে। তো যাতে এই বন্দে মাতরমের যে ন্যাশনালিস্ট রিভোল্ট যাতে চলতে থাকে তার জন্য তোমার বিপিন নিউজ পেপার বার করেছিলেন বন্দে মাতরম। আর এটা নিউজ পেপারটা যে চিফ এডিটর ছিলেন উনি ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। এবার তোমাদের রেভলিউশন নিয়ে একটু বলে দিই, এই জায়গাটা একবার ক্লিয়ার করতে হবে। রেভলিউশনের নেতা ওনারা ছিলেন যারা মানতেন যে ব্রিটিশদের সঙ্গে ডাইরেক্ট লড়াই করতে হবে যাতে ব্রিটিশদের থেকে ইন্ডিপেন্ডেন্স নিয়ে নেওয়া যায়। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিপিন চন্দ্র পাল। ওই সময় যত রেভলিউশনারি লোক ছিলেন তারা তিনজনকে মিলিয়ে নিজের নেতা মানতেন। তাদের একটু বলা হতো পাল আর লাল। বাল বলতে বাল গঙ্গাধর তিলক, পাল বলতে বিপিন চন্দ্র পাল, আর লাল বলতে লালা লাজপত রায়। এরা তিনজনই ইন্ডিয়াতে সবচেয়ে বড় লিডার ছিলেন, রেভলিউশন লিডার। বিপিন চন্দ্র পাল তোমার বন্দে মাতরম নিউজ পেপার বার করতেন, এটাকে এডিট করতেন তোমার শ্রী অরবিন্দ, চিফ এডিটর ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম এত বেশি ভালো নিউজ পেপার ছিল আর এত লোক ইন্সপায়ার করেছিল যে পুরো ইন্ডিয়াতে এটাকে পাবলিশ করা হতো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। খালি ইন্ডিয়া না, বিদেশেও এটাকে প্যারিসে পাবলিশ করতেন তোমার ইংলিশে ম্যাডাম বিকাজি কামাকে বলা হতো মাদার অফ ইন্ডিয়া। Who was murdered while serving as a Governor General of India? Option A Lord Lawrence, option B Lord Mayo, option C Northbrook, option D none of this. ভারতে গভর্নর জেনারেল থাকাকালীন কাকে হত্যা করা হয়েছিল? অপশন এ লর্ড লরেন্স, অপশন বি লর্ড মেয়ো, অপশন সি লর্ড নর্থব্রুক, এই অপশন ডি নান অফ দিস। এর মধ্যে কোনোটাই নয়, সরি। তো এখানে সঠিক উত্তর হবে তোমার লর্ড মেয়ো। লর্ড মেয়োকে মেরে দেওয়া হয়েছিল while he was serving as a গভর্নর জেনারেল। লর্ড মেয়ো গেছিলেন তোমার আন্দামান আর নিকোবর জেল ঘুরতে, মানে ওই দেখাশোনা করতে আন্দামান আর নিকোবর জেল। ওখানে একজন ক্যাদি ছিলেন শের আলীকে ওখানে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল কারণ উনি একটা লোককে মেরে দিয়েছেন। তখন শের আলী যখন লর্ড মেয়োকে সামনে পায় তখন লর্ড মেয়োকে মেরে দিয়েছিলেন তোমার শের আলী। আর যদি ইন্ডিয়া সেন্সাস দেখা হয় তাহলে ইন্ডিয়ার যে সেন্সাস হয় ওটা স্টার্ট করেছিলেন তোমার লর্ড মেয়ো। Who was the Governor General of India when the Vernacular Press Act was introduced in India in 1878-80? অপশন এ হচ্ছে লর্ড লিটন, অপশন বি হচ্ছে লর্ড রিপন, অপশন সি হচ্ছে লর্ড ডাফরিন, নাকি অপশন ডি হচ্ছে নান অফ দিস। 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস আইন ভারতে চালু হলে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ হচ্ছে লর্ড লিটন, অপশন বি হচ্ছে লর্ড রিপন, অপশন সি হচ্ছে লর্ড ডাফরিন, নাকি অপশন ডি নান অফ দিস। এর মধ্যে কোনোটাই নয়। তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন এ লর্ড লিটন। লর্ড লিটনের যদি কথা বলা হয় উনি স্টার্ট করেছেন তোমার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। অ্যাকর্ডিং টু দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এই নিয়ম বানানো হয়েছিল যত তোমার লোকাল ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার আছে, যেমন হলো মারাঠি নিউজ পেপার, বাংলা নিউজ পেপার বা পাঞ্জাবি নিউজ পেপার, এটা কোনো নিউজ পেপার ব্রিটিশদের নিয়ে কিছু লিখতে পারবে না, ব্রিটিশদের বিরুদ্ধে কিছু লিখতে পারবে না। আর যত ইংলিশ নিউজ পেপার ছিল সেই ইংলিশ নিউজ পেপারগুলো কখনো ব্রিটিশের বিরুদ্ধে কিছু লিখতো না, তারা ব্রিটিশের সাপোর্ট করতো। তাই জন্য তাদের উপরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগানো হয়নি। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তোমার লাগানো হয়েছিল 1878-এ। তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের নিউজ পেপারগুলোকে টার্গেট করা হতো। তখন তোমার অমৃতা বাজার পত্রিকা বলে একটা নিউজ পেপার ছিল যেটা তোমার বাংলা ভাষা লেখা হতো। এটা তোমার গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক কিছু লিখতো। গভর্নমেন্ট সবসময় চাইতো অমৃতা বাজার পত্রিকার যে রাইটার্সরা আছে বা অমৃতা বাজার পত্রিকার যে নিউজ পেপার এডিটর আছে তাদেরকে যেন জেলে ভরা হয়। কিন্তু যেদিন এই নিয়মটাকে পাস করা হয়েছিল সেদিন রাতারাতি অমৃতা বাজার পত্রিকা তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করে ইংরেজি ল্যাঙ্গুয়েজে এনে দেওয়া হয়েছিল। আর অমৃতা বাজার পত্রিকার যে চিফ এডিটর ছিলেন ওনার নাম ছিল শিশির ঘোষ। তিনি রাতারাতি যে ল্যাঙ্গুয়েজ আছে নিউজ পেপারে ওইটা বাংলা থেকে রাতারাতি চেঞ্জ করে ইংলিশে এনে দিয়েছে। অমৃতা বাজার পত্রিকা এবিপি তোমরা মনে রাখতে পারো। আর এবিপির চিফ এডিটর ছিলেন তোমার শিশির ঘোষ। উনি আরেকটা অ্যাক্ট এনেছিলেন, ওটা ছিল ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট। ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট মানে হচ্ছে কোনোভাবে ড্রামাটিক পারফরমেন্স মানে কোনো নাটক বা কমেডি বা কোনো যাত্রা পার্টিতে কোনো জায়গায় ব্রিটিশের বিরুদ্ধে কোনো কিছু দেখানো যায় না। আর ব্রিটিশের বিরুদ্ধে কোনো কিছু যদি দেখানো হয় ওটা ডাইরেক্টলি তোমার ক্রাইম হবে আর ওকে জেলে ভরে দেওয়া হবে। তো এই ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট যেটা আছে এটাও নিয়ে এসেছিলেন তোমার লর্ড লিটন। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে মিডিয়া আছে, তখনকার দিনে তো টিভি ছিল না, নিউজ পেপার ছিল। তো মিডিয়ার উপরে কন্ট্রোল করতো লোকদের যে জানাতো এসব তোমার থিয়েটার ড্রামা তারপরে ধরে নাও কোনো ধরনের প্লে এগুলোর উপরে তারা কন্ট্রোল করতো। তো এগুলো আমি এখনকার কথা বলছি না, তোমরা হয়তো ভাবছো এখনকার গভর্নমেন্ট নিয়ে বলছি। এখনকার গভর্নমেন্ট নিয়ে আমরা একদমই বলছি না। আমি আগেকার দিনে ব্রিটিশ গভর্নমেন্ট এসব কাজ করতো। এখনকার গভর্নমেন্ট তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর পুরো পাল্টে গেছে। Who is regarded as the father of modern India? Option A Raja Rammohn Roy, option B Swami Dayanand Saraswati, option C Sri Aurobindo, option D Bhagat Singh। যাকে আধুনিক ভারতের জনক হিসাবে বিবেচনা করা হয়। অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি শ্রী অরবিন্দ, থেকে অপশন ডি ভগৎ সিং। তাহলে এটা সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় নিয়ে যদি কথা বলা হয় তাহলে রাজা রামমোহন রায় বানিয়েছিলেন ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ উনি সোশ্যাল রিফর্ম আনার জন্য বানিয়েছে। ব্রাহ্ম সমাজের পর অনেকগুলো ইন্ডিয়াতে অনেক রিফর্মের জন্য সমাজ বানানো হয়েছিল। তো তার মধ্যে প্রথম ছিল তোমার ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ ছাড়া উনি কলেজ বানিয়েছিলেন যার নাম ছিল তোমার হিন্দু কলেজ। হিন্দু কলেজ বানিয়েছিলেন ক্যালকাটাতে, যেটা পরে আমরা জানতে পারি প্রেসিডেন্সি নাম হয়ে যায়। আর হিন্দু কলেজ ছাড়া উনি বানিয়েছিলেন ভেদান্তা কলেজ।
এটা ছাড়াও যে ইন্ডিয়াতে প্রথম পার্সিয়ান নিউজ পেপার আছে, পার্সিয়ান ভাষার নিউজ পেপার আছে, ওটা উনি বার করেছেন, তার নাম ছিল মিরাট উল আকবর। আর বাংলা নিউজ পেপার বার করেছিলেন তিনি, ওটার নাম ছিল সংবাদ। এটা বলা হতো যে রাজা রামমোহন রায় ব্রিটিশদের কথা মানে আর ব্রিটিশদের সাপোর্ট করে, তাই জন্য যে হিন্দু ধর্ম আছে হিন্দু নিয়মের বিরুদ্ধে খালি বলতে থাকে, কিন্তু এটা একদমই সঠিক ছিল না। আর যাদের হেড ওয়ার্ড আছে তারা যা কিছু একটা বলতেই পারে। আর রাজা রামমোহন রায় একটা বইও লিখেছিলেন তোমার প্রেসেপ্টস অফ জিসাস, এটাতে এইসব পয়েন্ট হাইলাইট করা হয়েছিল যে যীশু খ্রিস্ট আমাদের কিভাবে বেঁচে থাকা নির্দেশ দিয়েছিলেন, আর এখন খ্রিস্টানিটি ধর্মে কত গোলমাল সব এনে দেওয়া হয়েছে, এটা উনি হাইলাইট করেছিলেন। তো যারা তাদেরকে পছন্দ করতো না বা তিনি যে রেগুলেশনগুলো থামিয়ে দিয়েছেন তাদের কিছু না কিছু একটা বলতে হতো, তাই জন্য তারা অনেক কিছুই বলতো রাজা রামমোহন রায়কে। পরের দিকে রাজা রামমোহন রায়কে আকবর টু, তখনকার যদি মুঘল রাজা দেখা হয় তখনকার মুঘল রাজা ছিলেন আকবর টু। আকবর টুকে ভালোভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেনশন দিচ্ছিল না, তাই আকবর টু রাজা রামমোহন রায়কে বলেছিল যে ইংল্যান্ড যেতে। ইংল্যান্ড যাওয়ার জন্য উনি জাহাজে গেছিলেন থ্রু দ্য সি। এটা মানে হতো যে সি বা ওশিয়ানে যেই নামবে, তখনকার দিনে ইন্ডিয়া এটা মানতো যে সি বা ওশিয়ানে যেই নামবে সে মানে নিজের ধর্মচ্যুত হয়ে যাবে, আর তার কোনো ধর্ম থাকবে না, সে নিজ ধর্মের লোক হয়ে যাবে। এই চিন্তা ভাবনাটাকে সরানোর জন্য রাজা রামমোহন রায় বাই সি গেছিলেন ব্রিটেনে। আর যে রাজা রামমোহন রায় এগেনস্টে বলা হতো তার মেন কারণ একটা ছিল, তিনি এনেছিলেন তোমার সতী রেগুলেশন। এই সতী রেগুলেশন ব্যান করার জন্য, সতী অ্যাক্ট যেটা হতো ওটাকে ব্যান করার জন্য ওনার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছিল। এই সতী রেগুলেশন সতী কেন পালন করা হতো এটা বোঝানি। সতী পালন করার তো প্রথম কারণ এটা ছিল, কারণ ধরো যে বুড়ো লোকগুলো মারা যেত তারা বাচ্চা মেয়েদের সঙ্গে বিয়ে করতো, এবার বাচ্চা মেয়ের যে খাওয়া পড়া খরচ যা আছে সেগুলো সেই ফ্যামিলি ইউজ করতে চাইতো না, তাদের খরচ বইতে চাইতো না, তাই জন্য এটা নিয়েছিল। আর দ্বিতীয় কথা এটা ছিল যে মহিলারা যে তাদের বউ ছিল তাদের একটা অধিকার ছিল সেই বাড়ির উপরে বা তার প্রপার্টির উপরে, যাতে এই বাড়ি আর প্রপার্টি সেই মরে যাওয়া বুড়ো ফ্যামিলি পেতে পারে, সেই জন্য এই সতী রেগুলেশন তোমার সতী পালন করা হতো। তো যেই এই সতী রেগুলেশন আনা হলো, সতীটাকে ব্যান করে দেওয়া হলো, যেটা মেনলি হয়েছিল তোমার রাজা রামমোহন রায়ের কারণে, তাই জন্য রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে অনেক কিছুই ভালো হতো। ড্যাশ ইজ রিমেম্বার্ড অ্যাজ এ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। অপশন এ রানাডে, অপশন বি দাদাভাই নরজি, অপশন সি হচ্ছে পুলন বিহারী সরকার, এই অপশন ডি অমরেশ চক্রবর্তী। ড্যাশ ভারতের গ্র্যান্ড বুড়ো মানুষ হিসাবে স্মরণ করা হয়। অপশন এ রানাডে, অপশন বি দাদাভাই নরজি, অপশন সি পুলন বিহারী সরকার, নাকি অপশন ডি অমরেশ চক্রবর্তী। তাহলে এটা সঠিক উত্তর হবে দাদাভাই নরজি। দাদাভাই নরজি যদি কথা বলা হয়, দাদাভাই নরজি একটা বই লিখেছিলেন যার নাম ছিল ব্রিটিশ রুল, নামটা কি ছিল বললো, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা তো উনি হাইলাইট করেছে যে ব্রিটিশরা কি সিস্টেম্যাটিক পেতে ইন্ডিয়াকে প্রভাবে লুট করে নিচ্ছে, আর ইন্ডিয়াতে খালি ওরা নিজের দেশের যে বেকার জিনিসপত্র আছে সেগুলো ইন্ডিয়াতে বিক্রি করছে। এটা তোমার বইটাতে হাইলাইট করেছিল পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর কংগ্রেসের যে দ্বিতীয় সেশন হয়েছিল যেটা তোমার ক্যালকাটায় হয়েছিল, ওখানেও তিনি প্রেসিডেন্ট হয়েছে। যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা দেওয়া হয়েছিল, কমিটিটার একটা নাম দিতে হয়েছিল, ওই নামটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হবে, সেই নামটা ডিসাইড করেছেন তোমার দাদাভাই নরজি। ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ন ওয়ান গড ফর ম্যান ইজ দ্য টিচিং অফ রাজা রামমোহন রায়। সি বি হচ্ছে চন্দ্রগি শ্রমিকাল, সি হচ্ছে সি কেশবন, নাকি ডি শ্রী নারায়ণ গুরু। এক জাত এক ধর্ম এক ঈশ্বর মানুষের জন্য ড্যাশের শিক্ষা, এ রাজা রামমোহন রায়। বি হচ্ছে চাটাম্বি শ্রমিকাল, সি হচ্ছে সি কেশবন, নাকি ডি হচ্ছে নারায়ণ গুরু। তাহলে তোমার সঠিক অপশন হবে ডি শ্রী নারায়ণ গুরু। The passage of the Rowlatt Act had been almost immediately followed by the option A হচ্ছে মিন্টো মরলে রিফর্ম, অপশন বি হচ্ছে খিলাফত মুভমেন্ট, অপশন সি হচ্ছে জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার, নাকি অপশন ডি চৌরি চৌরা ইনসিডেন্ট। রাওলাত অ্যাক্ট পাস হওয়ার সাথে সাথে এই ঘটনাটি ঘটেছিল। অপশন এ হচ্ছে মিন্টো মরলে রিফর্ম, অপশন বি হচ্ছে খিলাফত মুভমেন্ট, অপশন বি হচ্ছে জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার, নাকি অপশন বি চৌরি চৌরা ইনসিডেন্ট। তো যদি কথা বলা হয় রাওলাত অ্যাক্ট পাস হওয়ার পর হয়েছিল তোমার জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার। তো রাওলাত অ্যাক্টে যদি আমরা এখানে কথা বলি, তো রাওলাত অ্যাক্ট তোমার পাস করা হয়েছিল মার্চ 1919 তোমার রাওলাত অ্যাক্ট পাস করা হয়েছিল। এই রাওলাত অ্যাক্টে কি নিয়ম বানিয়ে দেওয়া হয়েছিল যে যত ইন্ডিয়ান্স আছে তাদেরকে ব্রিটিশের যখন ইচ্ছা জেলে ভরতে পারে, আর তাদের উপরে কোনো ট্রায়াল হওয়ারও দরকার নেই, বা তাদের কোনো কোর্টে নিয়ে যাওয়ার দরকার নেই। আর ব্রিটিশ যদি চাইতো যাকে খুশি তাদের ঘরে সার্চ হতে পারে, তাদের সার্চ ওয়ারেন্টেরও দরকার হবে না। আর যত নিউজ পেপার আছে তারাও ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কিছু লিখতে পারে না। এটাকে বলা হয়েছিল ইন্ডিয়াতে তোমার ব্ল্যাক অ্যাক্ট। এটার বিরুদ্ধে পুরো ইন্ডিয়াতে প্রোটেস্ট হয়েছিল। আর পাঞ্জাবে যে প্রোটেস্ট হয়েছিল, পাঞ্জাবে দুজন লিডারকে তারা জেলে বিনা কারণে ভরে দিয়েছিল। একজন ছিল ডক্টর সতপাল, আর দ্বিতীয় লিডার ছিল তোমার সৈয়দ উদ্দিন কি ছিল। এই দুজন লিডারকে ব্রিটিশরা যারা আছে তারা বিনা কারণে ব্রিটিশরা জেলে ভরে দিয়েছিল। এটার কারণে পুরো পাঞ্জাব আছে ওখানে তোমার প্রোটেস্ট স্টার্ট হয় যে দুজন লিডারকে তারা কেন ধরেছিল। এমনি একটা প্রোটেস্ট হয়েছিল তোমার জালিয়ানওয়ালা বাগ। যদি তোমরা জালিয়ানওয়ালা বাগ দেখে থাকো তাহলে জানবে জালিয়ানওয়ালা বাগ চারদিক দিয়ে ঘেরা আছে, আর মাঝখানে তোমার ছোট ছোট গেট আছে লোকদের বেরোনোর জন্য আর ঢোকার জন্য। জেনারেল রেগিনাল কি করেছিলেন, তোমার যতগুলো গেট ছিল ওগুলো তোমার বন্ধ করে দিয়েছিল। আর শুধু একটা মাত্র গেট ছিল যেখান থেকে ও যত ফায়ারিং স্কোয়াডের লোক আছে তাদের ঢুকেছিল। আর যত লোক আছে এখানে নিহাতা লোকগুলো তোমরা বুঝতে পারছো এটা বৈশাখীর দিন ছিল। আর বৈশাখীর দিন যত মা নিজের বাচ্চাদের সঙ্গে বেরিয়েছিল আর বুড়ো লোকরা বেরিয়েছিল, তাদের উপরে তারা গুলি চালানো স্টার্ট করে দিয়েছিল। এই গুলি চালানো ওদের প্রায় 1000-এরও বেশি লোক মারা গেছিলেন। আর এটাই ছিল তোমার জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার হয়েছিল তোমার 13 এপ্রিল। আর তোমার রাওলাত অ্যাক্ট তোমাদের বললাম, রাওলাত অ্যাক্ট হয়েছিল মার্চে। দেখতে পাচ্ছ 1 মাসেরও প্রায় ডিফারেন্স নেই। আর তারপরে এই একটা হয়েছিল কাজ। Gilbert Bill proposed to be introduced in 1883 during the reign of Lord Ripon. Advocated option A, higher power for European magistrate, option B, equal power for European and Indian magistrate, option C, abolish the appointment of Indian judges in High Court, নাকি option D, none of these, এর মধ্যে কোনোটাই নয়। তাহলে এটা সঠিক উত্তর হবে ইকুয়াল পাওয়ার ফর ইউরোপিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেট। যত তোমাদের আগে পড়েছি তোমরা তো এটা বুঝতে পেরেছো যে কোর্টগুলো খালি দেখানোর জন্য বানানো হয়েছিল। আর কোর্টে এটা একটা নিয়ম বানানো হয়েছিল যে যদি কোনো ব্রিটিশ ক্রিমিনাল থাকে বা অ্যাংলো ইন্ডিয়ান ক্রিমিনাল থাকে, তাহলে সেই অ্যাংলো ইন্ডিয়ান ক্রিমিনালসদের যত জাজমেন্ট হবে সেগুলো তোমার ব্রিটিশরা
অ্যাংলো ইন্ডিয়ান যত জাজমেন্ট আছে সেগুলো খালি ব্রিটিশ যারা ম্যাজিস্ট্রেট আছে তারাই পাস করবে, কোনোভাবে ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেটরা তাদের উপরে রুল করবে না। তো উনি নিয়ম বানাতে দিয়েছিলেন ইলবার্ট বিল দিয়ে, ইউরোপিয়ান আর ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেটের একই পাওয়ার থাকবে, আর যে অ্যাংলো ইন্ডিয়ান থাকবে তাদের উপরে ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেটরা ডিসিশন দিতে পারবে। তো এটা অ্যাংলো ইন্ডিয়ানদের খুব ইনসাল্টিং লাগে যে একটা কলোনি যেটা তাদের আন্ডারে আছে সেটা লোক কি করে তাদের জাজমেন্ট পাস করতে পারে। এই জন্য তোমার ব্রিটিশ পার্লামেন্টে খুব হইচই হয়েছিল, আর লর্ড রিপনকে তোমার ফেরত দেখে নেওয়া হয়েছিল ইন্ডিয়াতে। লর্ড রিপনকে ইন্ডিয়াতে বলছি, লর্ড রিপনকে তোমার ব্রিটিশে দেখে নেওয়া হয়েছিল। ইংল্যান্ড যেই এটা বুঝতে পেরেছিল যে তারা লর্ড রিপন একটা মানুষকে ইন্ডিয়াতে পাঠিয়ে খুব বড় একটা ভুল করে দিয়েছিল, সেই মনুষ্যত্ব ভুলে গিয়ে লর্ড রিপনকে তারা খুব জলদি ফেরত এনে নিয়েছিল। আর তারপরে লর্ড রিপনের জায়গায় আরেকটা নতুন জানোয়ারকে তারা ইন্ডিয়াতে পাঠিয়েছিল, যার নাম ছিল লর্ড লিটন, who was the Governor General of India when Indian National Congress was formed 1885-80। এ লর্ড রিপন, বি লর্ড ডাফারিন, সি লর্ড ল্যান্সডাউন, নাকি নান অফ দিস। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ হচ্ছে লর্ড রিপন, অপশন বি হচ্ছে লর্ড ডাফারিন, অপশন সি হচ্ছে ল্যান্সডাউন, নাকি অপশন ডি নান অফ দিস। তাহলে এটা সঠিক উত্তর হবে লর্ড ডাফারিন। তোমরা এটা দিয়ে মনে রাখতে পারো যে কংগ্রেস আনতে দিয়েছিল তো একটা খুব বড় ডাফার ছিল, তাই জন্য এটা নাম হয়েছিল লর্ড ডাফারিন। তারপরে কোয়েশ্চেন হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ রিভোল্ট ইন 1911 ডিউরিং দ্য রেইন অফ লর্ড কার্জন, লর্ড হার্ডিংস, লর্ড চেমসফোর্ড, নাকি নান অফ দ্য অ্যাবাভ। 1911 খ্রিস্টাব্দে ড্যাশ রাজত্বকালে বঙ্গভঙ্গ বাতিল হয়েছিল। লর্ড কার্জন, লর্ড হার্ডিংস, লর্ড চেমসফোর্ড আর লর্ড নান অফ দিস। এর মধ্যে কোনোটাই নয়, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি লর্ড হার্ডিংস। তো লর্ড হার্ডিংস বেঙ্গল থেকে ক্যান্সেল করেছিল, এটার মেইন রিজন ছিল তোমার স্বদেশী মুভমেন্ট। কখনো ইন্ডিয়ান্স বা বিশেষ করে বাঙালিদের তো কখনোই ভালো যায়নি, স্বদেশী রিভোল্টের জন্য এটা থামানো হয়েছিল, কারণ ব্রিটিশদের যে করছিল ওগুলো বিক্রি হচ্ছিল আর ব্রিটিশদের হেভি লস এন্ডিওর করতে হচ্ছিল। যখন পার্টিশন অফ বেঙ্গলে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে করে দেওয়া হয়েছিল, মেইনলি তোমার বুঝতে হবে যে এটাকে ডিভাইড, প্রথম বুঝতে হবে যে এটাকে ডিভাইড করা হয়েছিল। এটাকে ডিভাইড প্রথম করা হয়েছিল এই ডিভাইড অ্যান্ড রুলের জন্য, হিন্দু মুসলিমকে ডিভাইড করে দেবে আর অন্য ডিভিশনকে অন্যভাবে রুল করবে। তোমরা দেখতে পারো পার্টিশন অফ বেঙ্গলের পর তারা মুসলিম লীগ ক্রিয়েট করেছিল যাতে পুরো ইন্ডিয়াতে হিন্দু মুসলিমকে আলাদা করা যায়। আর দ্বিতীয় ওদের এটাই ছিল যে বেঙ্গল তোমার রিভোল্টের সেন্টার ছিল, আর যত রিভোল্ট হতো বেশিরভাগ তোমার বেঙ্গলে হতো, আর তাদের ক্যাপিটাল ছিল ক্যালকাটাতে। তো ক্যালকাটাতে তাদের কাজ করা খুব অসুবিধা হয়েছিল, তাই জন্য ক্যাপিটাল থেকে যাতে সেফ রাখা যায় তাই জন্য তারা এই কাজটা করেছিল বেঙ্গল ডিভিশন। বা যখন বেঙ্গল ডিভিশনটাকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন এই ডিভাইড অ্যান্ড রুলে যখন দুটো একসঙ্গে মিলে গেছিল, এই ডিভাইড অ্যান্ড রুল যাতে চালতে পারে তাই জন্য তারা ডিভাইড করে দিয়েছিল, একদিকে করে দিয়েছিল বিহার, আরেকদিকে করে দিয়েছিল বেঙ্গল। তোমরা এবারও ইলেকশনের মেন মুদ্দা এটাই দেখতে পাবে যে বহিরাগত ভোট দেবে না বা যারা বাইরে থেকে এসেছে তাদের ভোট দেবে না। তো ডিভিশনের যে প্ল্যানটা করেছিল ওটা এবার হিন্দু মুসলিম না করে তারা বিহারি বাঙালিতে ডিভাইড করেছিল। দ্বিতীয় আসছে তোমার ক্যাপিটাল, তো ক্যাপিটাল কলকাতা থেকে তারা শিফট করে দিয়েছিল তোমার দিল্লিতে। এখন তো দিল্লি যাওয়া খুবই সহজ, তুমি ট্রেন নাও বা গাড়ি করে চলে যাও, এখন দিল্লি যাওয়া তোমার খুবই সহজ হয়ে গেছে। আগেকার দিনে এত সহজ ছিল না, তাই জন্য ক্যাপিটাল শিফট করে তারা দিল্লিতে করে দিয়েছিল যাতে তারা রিফোল্ট এত বেশি যে হয় অত বেশি রিফোল্ট যাতে তাদের সহ্য করতে না হয়। তারপরে কোয়েশ্চেন, সুজাউদ্দৌলা ওয়াজ দ্য নবাব অফ এ আহমেদাবাদ নগর, বি হায়দ্রাবাদ, সি অযোধ্যা, ডি নান অফ দিস। সুজাউদ্দৌলা ছিলেন কোন অঞ্চলের নবাব? এ আহমেদাবাদ নগর, বি হায়দ্রাবাদ, সি আওয়াধ, নাকি ডি নান অফ দিস। তাহলে তোমার সঠিক উত্তর হবে ডি নান অফ দিস। উনি ছিলেন আওয়াধ। আগেকার দিনে আওয়াধকে বলা হতো আউধ, ইংলিশরা সব নাম লিখে দিত, তো আওয়াধ ওরা বলতে পারতো না তাই জন্য বলতো আউধ। তো যাই হোক সুজাউদ্দৌলা ছিলেন নবাব অফ আওয়াধ। তো তোমরা জানো মীর কাসিম প্লাস সুজাউদ্দৌলা প্লাস শাহ আলম টু মিলে ফাইট করেছিলেন তোমার ব্রিটিশদের বিরুদ্ধে, আর ব্রিটিশের জেনারেল ছিলেন তোমার হেক্টর মুনরো। এই ব্যাটেলটাকে বলা হয় ব্যাটেল অফ, এই নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, হ্যাঁ বক্সার। তোমরা এটা মনে রাখতে পারো এমনি করে যে ইন্ডিয়ানসের সঙ্গে ব্রিটিশদের বক্সিং ম্যাচ হয়েছিল তাই বক্সার, ঠিক আছে। ইন্ডিয়ানসের আর ব্রিটিশদের মধ্যে বক্সিং ম্যাচ হয়েছিল ব্যাটেল অফ বক্সার। তো এমনি করেই তোমরা দেখতে পাচ্ছ শর্ট ফর্ম কিছু মনে রাখবে তোমাদের এই আনসারগুলো মনে রাখতে সুবিধা হয়। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান হোম রুল লীগ ইন 1916 অ্যাট পুনা। 1916 সালে পুনাতে ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠিত করেন কে? অপশন এ অ্যানি বেসেন্ট, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে, নাকি অপশন ডি এন.ডি. মজুমদার। তাহলে এটা সঠিক উত্তর হবে হোম রুল লীগ যদি বলা হয় পুনাতে তাহলে ওটা বানিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। তো বাল গঙ্গাধর তিলক যখন হোম রুল লীগ বানিয়েছিলেন তখন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্টেটমেন্ট উনি বলেছিলেন, উনি ওয়ান অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্টেটমেন্ট, স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তো উনি পুনাতে এটা এস্টাবলিশ করেছিলেন। আর যে পুরো মহারাষ্ট্র আছে ওই মহারাষ্ট্র ব্রাঞ্চে পুরো হেড ছিলেন বাল গঙ্গাধর তিলক, আর অল ওভার ইন্ডিয়া যে হেড ছিলেন ওটা ছিলেন তোমার অ্যানি বেসেন্ট। তো অল ওভার ইন্ডিয়াতে যদি দেখা হয় তাহলে ছিলেন অ্যানি বেসেন্ট, আর যদি মহারাষ্ট্র শুধু দেখা হয় তাহলে ছিলেন বাল গঙ্গাধর তিলক। তারপরে কোয়েশ্চেন, হু লঞ্চ দ্য অল ইন্ডিয়া হোম রুল লীগ ইন সেপ্টেম্বর 1916। 1916 সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া হোম রুল লীগ শুরু করেন কে? এ মহাদেব গোবিন্দ রানাডে, বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসেন্ট, নাকি জোসেফ বাটিস্টা। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অ্যানি বেসেন্ট। 19 সেপ্টেম্বর 1916 এটা স্টার্ট করেছিলেন। এটা কোথায় স্টার্ট করেছিলেন? মাদ্রাসে। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো, ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বাই দি রাউলাত অ্যাক্ট অ্যারাউজ পপুলার ইন্ডিগনেশন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় কেন রাউলাত আইন ক্রোধ জাগিয়ে তুলেছিল? অপশন এ ইট কার্টেল দ্য ফ্রিডম অফ রিলিজন, অপশন বি ইট সাপ্রেস দ্য ইন্ডিয়ান ট্রেডিশনাল এডুকেশন, অপশন সি ইট অথরাইজ দ্য গভর্নমেন্ট টু ইমপ্রিজন পিপল উইদাউট ট্রায়াল, না অপশন ডি ইট কার্ভ দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস। এটা আমি আগে তো ডিটেলসে ডিসকাস করেছি রাউলাত অ্যাক্ট নিয়ে, তাহলে অপশন সি হবে ইট অথরাইজ দ্য গভর্নমেন্ট টু ইমপ্রিজন পিপল উইদাউট ট্রায়াল। তারপরে কোয়েশ্চেন দেখে নেবো, হু বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ দ্য নিউ ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। অপশন এ সি রাজগোপালজি, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি ক্লেমেন্ট অ্যাটলি, নাকি অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। ভারতের নতুন আধিপত্যের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? অপশন এ সি রাজগোপালজি, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি ক্লেমেন্ট অ্যাটলি, নাকি অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার লর্ড মাউন্টব্যাটেন। যখন ইন্ডিয়াকে স্বাধীন করা হয়েছিল তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন তোমার লর্ড মাউন্টব্যাটেন। এটার বিরুদ্ধে অনেক বেশি প্রোটেস্ট করা হয়েছিল, আর বলা হয়েছিল ব্রিটিশরা তো ইন্ডিয়া থেকে চলে গেছে কিন্তু এখন আমরা ব্রিটিশ রুলার্সের আন্ডারেই কাজ করছি, তাই জন্য ওনাকে সরিয়ে পরে পালানো হয়েছিল সি রাজগোপালজিকে। উনি ছিলেন প্রথম ইন্ডিয়ান গভর্নর জেনারেল। পরের কোয়েশ্চনটা দেখে নেবো, কিং অফ পর্তুগাল গিফটেড বম্বে অ্যাজ আ ডাউরি টু হুম। পর্তুগালের রাজা বম্বে কে যৌতুক হিসাবে উপহার দিয়েছিলেন কাকে? অপশন এ কিং চার্লস টু, অপশন বি কিং সালিভান, অপশন সি কিং উইলিয়ামস, নাকি অপশন ডি কিং জন। তাহলে তোমার সঠিক উত্তর হবে কিং চার্লস। কিং চার্লসের সঙ্গে বিয়ে হয়েছিল ক্যাথারিনের পর্তুগালের, আর ক্যাথারিনের সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন বম্বে দেওয়া হয়েছিল অ্যাজ আ ডাউরি।
তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। দো টিপু সুলতান ওয়াজ ভেরি ক্রুয়েল টুয়ার্ডস হিজ এনিমিজ, হি ওয়াজ ইনক্লাইন্ড টু হুইচ অফ দ্য ফলোইং ইউরোপিয়ান পাওয়ার্স? অপশন এ ব্রিটিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ নাকি ড্যানিশ। যদিও টিপু সুলতানের তার শত্রুদের প্রতি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন, তবে তিনি নিচের কোন ইউরোপীয় শক্তির দিকে ঝুঁকেছিলেন? ব্রিটিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ না ড্যানিশ? তো এটা সঠিক উত্তর হবে ফ্রেঞ্চ। তো এটা তো তোমরা একটা কথা যে হিন্দিতে শুনেছো, দুশ্মনকে দুশ্মন মেরা দোস্ত, ওটাই ছিল ফ্রেঞ্চ। ফ্রেঞ্চরা সবসময় তখন ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতো, তাই জন্য টিপু সুলতান তোমার ফ্রেঞ্চকে সাপোর্ট করতো। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। ডিউরিং উইচ অ্যাংলো মাইসোর ওয়ার টিপু সুলতান ফেস্ট ডেথ ওয়াইল ফাইটিং? কোন অ্যাংলো মাইসোর যুদ্ধের সময় টিপু সুলতান মৃত্যুর মুখোমুখি হলেন? থার্ড, ফোর্থ, ফিফথ নাকি নান অফ দিস? তাহলে অ্যাংলো মাইসোর ওয়ার নিয়ে প্রথমে দেখে নেবো। অ্যাংলো মাইসোর ওয়ার যদি কথা বলা হয় তাহলে টোটাল 4টে অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল। প্রথম অ্যাংলো মাইসোর ওয়ারে তোমার টিপু সুলতান ব্রিটিশদেরকে হারিয়ে দিয়েছিল। টিপু সুলতান আই এম সরি হায়দার আলী, এখানে টিপু সুলতান হবে না, হবে তোমার হায়দার আলী। হায়দার আলী ছিলেন ফাদার অফ টিপু সুলতান, আর উনি এখানে ব্রিটিশদের হারিয়ে দিয়েছে। দ্বিতীয় যে অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল, এটাতে তোমার হায়দার আলীকে মেরে দেওয়া হয়েছিল। এই যুদ্ধে হায়দার আলী মারা গেছিলেন, আর তার জায়গায় এসেছিলেন টিপু সুলতান। এই যুদ্ধটা না ব্রিটিশ জিতেছিল না জিতেছিল টিপু সুলতান, তাই জন্য এই যুদ্ধটাকে শেষ করার জন্য সাইন করা হয়েছিল ট্রিটি অফ ব্যাঙ্গালোর। তারপরে তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল, যেখানে ব্রিটিশ, মারাঠা আর তোমার নিজামকে মিলিয়ে নিয়ে টিপু সুলতানের উপর অ্যাটাক করা হয়েছিল। এখানে টিপু সুলতান বাজেভাবে হেরে গেছিল, আর টিপু সুলতানের যে বেশিরভাগ পাওয়ার আছে ওটা ব্রিটিশরা নিয়ে নিয়েছিল, আর এটার জন্য সাইন হয়েছিল তোমার ট্রিটি অফ সেরিঙ্গাপটম। এই ট্রিটি অফ সেরিঙ্গাপটম যখন সাইন হয়েছিল, তখন বেশিরভাগ তোমার টিপু সুলতান থেকে পাওয়ার নিয়ে নেওয়া হয়েছিল। টিপু সুলতানকে বলা হয়েছিল টু কম আন্ডার দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সাবসিডিয়ারি অ্যালায়েন্স আমরা একটু আগে বললাম, তো টিপু সুলতান এটা মানেনি, তাই জন্য টিপু সুলতান ব্রিটিশদের সঙ্গে লাস্ট অ্যাংলো মাইসোর যুদ্ধ করেছিলেন, আর এখানে টিপু সুলতান মারা গেছিলেন। তো এটা সঠিক উত্তর হবে ডেথ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি, ফোর্থ। Indian king who used to employ soldiers of many European nationalities was Tipu Sultan, Ranjit Singh, Shivaji নাকি none of this? ভারতীয় রাজা যিনি অনেক ইউরোপিয়ান নাগরিককে সৈন্যকে নিয়োগ করতেন, টিপু সুলতান, রঞ্জিত সিং, শিবাজি নাকি none of this? তো এটা সঠিক উত্তর হবে শিবাজি। আজকে লাস্ট কোয়েশ্চেন, হু অফ দ্য ফলোইং অ্যাটেন্ডেড অল থ্রি রাউন্ড টেবিল কনফারেন্সেস? অপশন এ বি আর আম্বেদকর, অপশন ডি এম এম মালভিয়া, অপশন সি বল্লভ ভাই পটেল নাকি অপশন ডি গান্ধীজি? তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স নিচের মধ্যে কে উপস্থিত ছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন ডি এম এম মালভিয়া, অপশন সি বল্লভ ভাই পটেল নাকি অপশন ডি গান্ধীজি? তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি বি আর আম্বেদকর। উনি তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স 1930, 31 আর 32 তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, উনি তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স অ্যাটেন্ড করেছিলেন। তো আজকের ভিডিও এতটাই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর যদি তোমরা পার্ট 1 দেখতে চাও এই কোয়েশ্চেনে, যেখানে প্রথম 50 কোয়েশ্চেন করেছি আমি, তাহলে তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন, তোমরা ওখান থেকে দেখতে পারো। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর দেখা হবে পরের ভিডিওতে।